আমি কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে পারি আর কি। স্ট্রেস তো ভালো তো অ্যাকচুয়ালি, মানে ভালো এই সেন্সে যে ডোপামিনের মাধ্যমে আমরা হ্যাবিট বিল্ড করি। ইফ ডোপামিন ইজ নট দেয়ার উই ক্যানট বিল্ড দ্য হ্যাবিট। অক্সিটোসিন, এটাকে বলে লাভ হরমোন। মা কেন ভালোবাসবে তার বাচ্চাকে? আমরা তো বলি বাচ্চা হয়েছে বলে ভালোবাসতেছে, কিন্তু দ্য সেন্ট্রাল কি হরমোন ইজ অক্সিটোসিন। সায়েন্স, বিজনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট একদিন দুই দিনে কিন্তু হয় না। পর্ন এডিকশন ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট ইজ ডিস্ট্রয়িং দিস ওয়ার্ল্ড। পর্ন এডিকশনটা থেকে বেরোতে হলে মিনিমাম 21 ডেজ থেকে মিনিমাম 6 মান্থস পর্যন্ত রিহ্যাবিলিটেশনে থাকতে হবে। ব্রেন তখন 101টা ওয়ে বাইর করার চেষ্টা করবে ওটা আবার করতে। ডক্টর সাদমান সাকিব একজন নিউরোসায়েন্টিস্ট এবং মলিকুলার অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজিস্ট। তিনি বর্তমানে জার্মানির ইভোটেক নামের একটি গ্লোবাল ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করছেন। তার ব্রেইন ডেভেলপমেন্ট, আলজাইমার্স মেমোরি, এইজ রিলেটেড ডিমেনশিয়া, এক্সারসাইজ ইত্যাদির মলিকুলার মেকানিজমের উপরে বিভিন্ন রিসার্চ সায়েন্টিফিক জার্নালে পাবলিশড হয়েছে। তিনি বর্তমানে মেডিসিন ইনোভেশন নিয়ে কাজ করছেন, পাশাপাশি সুস্থভাবে বেঁচে থাকার জন্য কঠিন সায়েন্টিফিক ইনফরমেশন যাতে সহজে বোঝা যায় এবং মানুষ কাজে লাগাতে পারে সেই ব্যাপারে বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করছেন। টু সেন্স পডকাস্টের আজকের এই এপিসোডে আমরা তার কাছ থেকে জেনেছি কিভাবে সায়েন্টিফিক ওয়েতে ব্রেইনকে কন্ট্রোল করে মানসিকভাবে সুস্থ থাকা যায়, কিভাবে স্ট্রেস ফ্রি থেকে পড়াশোনা, ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফে আরো বেশি প্রোডাক্টিভ হওয়া যায়, এবং কিভাবে সায়েন্টিফিক ওয়েতে খারাপ সব অ্যাডিকশন থেকে বের হওয়া যায়, সেসব নিয়েও কথা হয়েছে আজকের এই এপিসোডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। আজকের এপিসোডের উদ্দেশ্য হচ্ছে ব্রেনকে কিভাবে হ্যাক করা যায়, হ্যাক করে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এবং ব্রেনের ব্যাপারে যত রকমের সিক্রেটস, অজানা অনেক কিছু আজকে আমরা জানবো। এবং সাদমান ভাই জার্মানি থেকে নিয়ে চলে এসেছি ভাইকে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ ভাই। অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, আপনার অনেকগুলো এপিসোডসও আমরা দেখেছি, অনেক কিছু আমরা শিখেছি। আমি একদম ডিরেক্ট কোয়েশ্চেনেই চলে যাই। সেটা হচ্ছে ভাই, আমি আমার ব্রেনকে সায়েন্টিফিকলি, সিন্স ইউ আর এ নিউরো সায়েন্টিস্ট, আপনি জার্মানিতে অনেক বছর ধরে কাজ করতেছেন, আপনি আমাকে একটু বলেন যে কিভাবে আমার ব্রেনকে আমি হ্যাক করতে পারবো সায়েন্টিফিক্যালি। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। Thanks a lot for having me here. মানে it's a really an honor first of all, and it's my pleasure to be with Sajjad bhai and Nafiz bhai, মানে because মানে I've been always like looking at the Two Sense podcast and everything. So আমি যদিও খুব শর্ট টাইমের জন্য এখানে আসছি, বাংলাদেশে আসছি আর কি। সো এর মধ্যে যে মানে সময় করে এখানে আসা একটু চ্যালেঞ্জিং ছিল, বাট মানে থ্যাঙ্কস ফর মেকিং ইয়োর টাইম অ্যান্ড মাই টাইম অ্যালাইন টুগেদার টু বি হিয়ার টুগেদার। আলহামদুলিল্লাহ। তো যেটা প্রথম প্রশ্ন ছিল যে হাউ টু হ্যাক ইয়োর ব্রেন সায়েন্টিফিকলি, রাইট? একদম। সো এটার কিছু মানে প্যারামিটার আছে যে আমাদের ব্রেইনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে দেখেন, এখন কয়টা বাজে? এখন বাজে অ্যারাউন্ড দুপুরবেলা। পুট ইট দ্যাট ওয়ে। আমরা তো ঘুম থেকে উঠছি সকালবেলা, রাইট? জি। ঘুম থেকে ওঠার পর থেকেই তো অ্যাকচুয়ালি আমরা কনসিয়াস, জেগে আছি, তারপর ঘুমাতে চলে যাচ্ছি। তো ব্রেন হ্যাকিংটা আমরা আসলে কোন টাইমে করতে চাচ্ছি সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। যে আমরা কি জেগে থেকে ব্রেন হ্যাক করতে যাচ্ছি, নাকি ঘুমন্ত অবস্থায় ব্রেন হ্যাক করতে যাচ্ছি। সো এই দুটো পার্ট আমাদেরকে আগে কনসিয়াসলি মানে বুঝতে হবে। তো জেগে থেকে যদি আমরা হ্যাক করতে চাই, মানে হ্যাক ওয়ার্ডটা তো অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে যে সামথিং, হ্যাঁ ইউ ক্যান জাস্ট হ্যাক ইউর ব্রেন, বাট ইটস বেসিক্যালি ব্রেন হ্যাকিং থেকে আমি বলবো যে হ্যাবিট বিল্ডিং। হ্যাঁ, হ্যাবিট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা গুড হ্যাবিট বিল্ড আপ করি। সো নাম্বার 1 পয়েন্ট হলো কি, যে আমরা বেসিক্যালি হ্যাবিট বিল্ড আপ করবো। এখন কিভাবে? আমরা যদি এখন 24 ঘন্টার সাইকেল বলি, বিকজ আমি অ্যাজ এ মুসলিম মানে উই নো রাইট যে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক যখন আমরা ঘুমায় যাই বেসিক্যালি মানে আমাদের তো কোনো সেন্স থাকে না। As I said, মানে I believe, it's my belief and maybe many people's believe যে আমাদের তো রূহ তখন থাকে না আমাদের শরীরে, আমরা তখন মৃত বেসিক্যালি। হ্যাঁ, তো তখন তো আমাদের তখনকার হ্যাক মানে তখনকার ব্যাপারটা আমি পরে নিয়ে আসতেছি, বাট আমাদের রাতের থেকে স্টার্ট করি যে ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। রাত আমাদের সমস্যা হচ্ছে কি যে আমরা এই যে আজকের দিনটা, ধরেন আমি যদি আমাকে নিজেকে এক্সাম্পল দিই, যে আমি গতকালকে রাত্রে আমার ঘুমাতে আসলেই দেরি হয়েছে, 1টা বাজছে আর সামথিং। আমার ফ্যামিলিতে বেসিক্যালি থাকে না যে অল্প সময়ের জন্য দেশে আসছি বেসিক্যালি, মানে এই কারণে দেখা গেছে কি যে আমি রাতে দেরিতে ঘুমাইছি, সকালবেলা ধরেন ফজরের সময় উঠছি, কিন্তু আমার ঘুমটা একটু কম হয়েছে। রাইট নাও আই এম ফিলিং আ লিটল বিট টায়ার্ড। হ্যাঁ, তো ব্রেন হ্যাক করার প্রথম পয়েন্ট হলো গিয়ে, ভাই আমি আপনাকে কেন্দ্র করে বলতেছি, আপনাকেও বলতেছি, আমাদের অডিয়েন্স যারা আছেন, দয়া করে আর্লি ঘুমানো প্র্যাকটিস করতে হবে। কত আর্লি? এটা ডিপেন্ড করবে সার্কেডিয়ান রিদমের উপরে।
সার্কেডিয়ান রিদম একটু বুঝাই বলুন। শিওর। সার্কেডিয়ান রিদম অনেক গালভরা একটা বাংলা ইংলিশ শব্দ, রাইট? সার্কেডিয়ান রিদম, এটার কোনো বাংলা অর্থ আমার জানা নেই আসলে, যে বিকজ কামন মানে সার্কেডিয়ান রিদম, এটা যদি আমি বলি যে আমাদের শরীরের এই যে 24 ঘন্টা বললাম না, 24 ঘন্টার একটা সাইকেলে চলে, মানে একটা বৃত্ত কল্পনা করতে হবে। তো আমাদের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গান, এভরিথিং হ্যাজ সার্কেডিয়ান রিদম। প্রত্যেকটা অর্গান, এভরিথিং, মানে দেখেন, মানে আমরা যখন ঘুমাইতেছি আমাদের তো অর্গানগুলো জেগে আছে, রাইট? মানে হার্টবিট যদি না করে, হার্টের আবার মানে সার্কেডিয়ান রিদম কি যদি জিজ্ঞেস করেন, যে হার্ট তো ঘুমের সময় স্লো হয়ে যায়, রাইট? হার্টবিট কিন্তু অনেক কমে যায়। রাইট নাও আমি যদি আমার হার্টবিট বলি ইটস 85, আমি আমার ওয়াচে দেখতে পাচ্ছি, কিন্তু ঘুমের সময় কিন্তু এটা 40-50-তে চলে যায়, মানে অর্ধেক হয়ে যায়। দ্যাটস কাইন্ড অফ লাইক দ্য সার্কেডিয়ান রিদম অফ হার্ট। আমি যদি সিম্পলি বলি যে ধরেন আমরা যারা নর্মালি, মানে আমরা তো মানে নিশাচর প্রাণী না, রাইট? আমরা তো রাতে ঘুমানোর জন্য আল্লাহ পাক আমাদের বানাইছেন। তো আমাদের যারা ধরেন অফকোর্স যারা স্পেশাল জব করেন, ধরেন অনেকে আছেন ধরেন সিকিউরিটি গার্ড অর সামথিং, তাদেরকে রাতে জাগতে হয়, তাদের বা সার্কেডিয়ান রিদমটা শিফট হয়ে যায়, মানে বাই দ্য টাইম দে স্টার্ট বেসিকলি ওয়ার্কিং ওভারনাইট, মানে কনস্ট্যান্টলি তাদেরকে তো দিনে ঘুমাতেই হয়। তো আমরা আমাদেরকে সার্কেডিয়ান রিদমটা, যেটা রিদম মানে কি, অলরেডি ইটস অনগোয়িং। সো আমাদেরকে দয়া করে, মানে এটা আমি মানে নিজের জন্য বলতেছি, আপনাদের সবার জন্য বলতেছি, যে রাত 10টা, অ্যারাউন্ড 10টার মধ্যে সব প্যাকেজ, ম্যাক্সিমাম 10টা। কারণ কি, মানে আমাদের এই রিজিয়নে বাংলাদেশে ওই সূর্য, ওই দিনটা কিন্তু আমরা কিন্তু খুবই লাকি যে বাংলাদেশে সূর্যটা মোটামুটি 50% টাইম, যে 50 এই সার্কেডিয়ান রিদমের সাথে সূর্যের একটা লিঙ্ক আছে। যে কেন বলতেছি, যে কারণ সূর্য, এই যে আমাদের ব্রেন, হ্যাঁ, আমাদের যে থট প্রসেস, আমাদের যে কনসিয়াসনেস, এভরিথিং, আমরা ঘুম থেকে উঠার পরে এই যে আমাদের যে জেগে ওঠা, রাইট? আজকে সকালের কথা চিন্তা করেন, যে জেগে উঠছি, জেগে ওঠার পরে মানে ইউ আর অ্যাওয়েক ফর হোয়াট? দ্য লাইট, রাইট? দ্য লাইট ইজ আই ডোন্ট নো শাইনিং। আপনার যদি দরজা খোলা থাকে, জানলা খোলা থাকে, বাইরে থেকে লাইট আসতেছে, হালকা আলো তো আসতেছে। ওই হালকা আলো বা ব্রাইট আলো যেটাই হোক, এটা মানে ন্যাচারালি আমাদেরকে অ্যাওয়েক করে। মানে আমাদের বডিটা এমনভাবে আল্লাহ পাক বানাইছেন যে যখনই সূর্যের আলো আসতেছে, চোখে পড়তেছে, সেটা মানে আমাদের ব্রেনে যে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ করতেছে। আমাদের ব্রেন যখন অ্যাক্টিভ হচ্ছে, তখন হোল বডি গেটস মানে নর্মাল, মানে অ্যাক্টিভ বলতে আবার এমন না যে হাইপার অ্যাক্টিভ, বেসিক স্টেডি স্টেটে আসতেছে। সো আমি যদি বলি যে ঘুমটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছিলাম, যে এই পুরো সেশনের যে আমাদের আলাপটা, যে আমাদের ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ঘুমটা যদি আমরা ঠিক মতো না করি, আমরা যতই চেষ্টা করি, আমাদের ব্রেন হ্যাক করা পসিবল না। হ্যাঁ, মানে প্রবলেমটা কি হয়, মানে ঘুমের সাথে এটার প্রবলেমটা তো এখানে একটা খুবই ইন্টারেস্টিং রিসার্চ বা সায়েন্স আমি নিয়ে আসতে চাই। প্রবলেমটা কি হয়, এটা বেসিক্যালি আমি আসার আগেও আমি পড়তেছিলাম, জাস্ট টু অ্যাজ আ সেড টু অ্যালাইন উইথ মাই নলেজ উইথ দ্য সায়েন্টিফিক ফ্যাক্টস অ্যান্ড এভরিথিং। এটা আমি যখন পিএইচডি করতাম, সে 2016 থেকে 20 সালে, তখনও এই কনসেপ্টটা মানে আমরা পড়তাম, যে যদি কেউ না ঘুমালে তার ব্রেনের মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো, সেটা বিল্ড আপ করা শুরু করে। এবং আমরা যদি আমাদের ঘুমের মধ্যেই কিন্তু আমাদের ব্রেনটা ওয়াশিং হয়, মানে ব্রেন ওয়াশিং, যে আমরা ধরেন এই যে কাপড় ধুইতে দিই ওয়াশিং মেশিন অর সামথিং, রাইট? দ্যাট ইজ দ্য টাইম, মানে আমরা যখনই ঘুমাচ্ছি, আমাদের ব্রেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হচ্ছে অল দ্য ওয়েস্ট অ্যান্ড এভরিথিং। এমন একটা নাম বলে আর কি, যে অ্যামাইলয়েড নামে একটা প্রোটিন আছে, যেটা জমতে যেটা যদি বেশি জমে আলজাইমার্স ডিজিজ হয়। হ্যাঁ, একটা ডিজিজ হয়, বয়সে ভুলে যাওয়া, মানুষ ভুলে যায়। হ্যাঁ, মানে ভুলে যাওয়া, মানে ব্রেন ডিজেনারেট করে লিটারালি। মানে ভুলে যাওয়া, তো দেখেন ব্রেনটা তো একটা খোলসের মধ্যে, আমরা যে ভুলে যাচ্ছি, মানে এখনো তো ভুলে যায় অনেক কিছু, রাইট? ওইটা আবার এটা না। অ্যামাইলয়েড প্লাকটা বা যে কোনো ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়াল যখন বেশি জমে, মানে বয়সের সাথে, তখন এটা রিভার্সেবল করা যায় না। মানে শেষ বয়সে যে আমরা এমন বাজে অবস্থা হয়ে যায়, মানে যে ডিজিজটা, যে আলজাইমার্স ডিজিজ, এই ডিজিজটা যখনই হয়, বা মানে এই মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল জমার যে ডিজিজগুলা, তখন এটা এখান থেকে আর ব্যাক করা যায় না, মানে দ্যাট পারসন ইজ গন। হ্যাঁ, মানে ওই মাসটাকে আর বাঁচানো যায় না। কিন্তু আমরা যে ধরেন আমাদের মানে রাইট নাও লেটস সে আমার বয়স বা আমাদের বয়সে যারা আছে, যারা এখনো হেলদি আছে, আলহামদুলিল্লাহ হেলদি, আমরা যদি কনস্ট্যান্টলি না ঘুমাই, লেটস সে মাসের পর মাস, আমাদের এটাকে একটা টার্ম বলে স্লিপ ডেপ্রিভেশন।
আমরা কিন্তু স্লিপ ডিপ্রাইভ থাকি ম্যাক্সিমাম, মানে অনেক মানুষ আজকের এই দুনিয়াতে, হ্যাঁ, আমরা স্লিপ ডিপ্রাইভ থাকি। সো এটা যদি বেশি থাকে আমাদের মেমোরিটা প্রবলেম হয়। আমরা বেসিকলি এই যে মানে সারাদিনের আমাদের যে কাজকর্ম, আমাদের যে মানে কথাবার্তা, মানুষের সাথে রিলেশনশিপ মেনটেন করা, এভরিথিং সব কিছু আলটিমেটলি মানে ভেস্তে যায়। সো মানে আমরা যদি ঠিক মতো ঘুমাই, আমাদের ব্রেইনের ওয়েস্ট গুলা ক্লিয়ার হবে প্রত্যেক রাতে ক্লিয়ার হবে। এবং অ্যামাউন্ট অফ স্লিপ ইজ ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট অ্যান্ড কোয়ালিটি অফ স্লিপ। এটা যদি ক্লিয়ার আপ হয়ে যায় তখন বেসিকলি আমাদের ব্রেইন নর্মালি কাজ করবে। নর্মালি আমরা লেটস পুট ইট দ্যাট ওয়ে, লেটস সে হ্যাক প্লাস মানে হ্যাকিং তো হ্যাকিং, মানে আমরা নর্মালি মানে সাস্টেইন করতে পারবো। যে লং স্টোরি শর্ট, মানে সাস্টেইনেবল ভাবে আমাদের ব্রেইনটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা আর কি মূল কথা। সো এটা আর কি আমি বলতে চাচ্ছিলাম যে ব্রেইন ইজ ডাইরেক্টলি বিং রিপেয়ার্ড ওয়েন ইউ আর স্লিপিং। তাহলে সাদমান ভাই একটা জায়গায় একটু হেল্প করেন, যে যারা পরীক্ষার পড়া মুখস্থ রাখতে পারে না, মনে রাখতে পারে না, ভুলে যায়, তাহলে পড়া মনে রাখার কি কোনো সহজ উপায় আছে বা বেটার কোনো ওয়ে আছে? আই মিন দেখেন, পরীক্ষার পড়া মুখস্থ রাখা মানে ইজিয়েস্ট যদি ওয়ে বলি, মানে আমি যদি একদম সিম্পলিফাই করি, ফার্স্ট অফ অল মানে দুটা জিনিস আমি বলবো। একটা হলো গিয়ে প্রিপেয়ার্ডনেস, ওয়ান ইজ টু বি ভেরি প্রিপেয়ার্ড। আরেকটা হলো গিয়ে স্ট্রেস ফ্রি থাকা যাবে না। ওকে, এই দুটা জিনিস কেউ যদি করে তাহলে তার পরীক্ষাটা ভালো হবে। মানে আমি একটু মানে তাহলে বলি যে পরীক্ষার আগের ফেজটা বলি, তারপর পরীক্ষার ইন বিটুইন ফেজ বলি। পরীক্ষার আগে কি করতে হবে? তাকে আগে থেকে পড়া শুরু করতে হবে। আমাদের মেইনলি এটা আমি নিজেও করতাম, প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করতে হবে। সরি ওয়াল্লাহি, মানে প্রোক্রাস্টিনেশন করার মাধ্যমে যেটা হয় যে সব মানে পড়ার লাস্ট মোমেন্টে পড়ে। আমি নিজেই এটা করতাম, এই জন্য আমি নিজে থেকে শিখছি যে লাস্ট মোমেন্টে পড়তে গিয়ে তারপরে সবকিছু মাখায় ফেলে বা গুছায় লিখতে পারে না। সো ফার্স্ট অফ অল যে প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করতেই হবে। এখন কিভাবে করতে হবে না, আই ওপেন আপ। হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করার ওয়েটা হলো গিয়ে যে ইউ হ্যাভ টু থিঙ্ক যে ইটস আ লং গেম। আমরা সবকিছু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে নিয়ে গেছি, যে আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদেরও প্রবলেম না, যে বা স্টুডেন্টদেরও প্রবলেম না। এটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই দুনিয়ার রাইট নাও যে সবকিছু খুব কুইক চাই, কুইক। হ্যাঁ, পরীক্ষা মানে কি? ইটস অ্যান এক্সাম। হ্যাঁ, এক্সামে মানে কি যে এক্সামে কিছু কোয়েশ্চেন আসবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে সাম কোয়েশ্চেন আসবে। সেই কোয়েশ্চেনগুলো তো একটা সিলেবাসের মধ্যে থেকে আসবে। সো প্রিপেয়ার্ডনেস মানে এগেইন দ্য ওয়ার্ড আই এম টেলিং, যে জাস্ট বি প্রিপেয়ার্ড, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এটা করতে গেলে নিজেকে কিভাবে মোটিভেট করা যায়, এই যে মোটিভেশন চলে আসছে, তো মোটিভেশন কিভাবে করা যায়? যেটা পড়তেছি সেটা ভালোবাসতে হবে। এখন সব সাবজেক্ট তো আর ভালোবাসা যায় না, মানে সবার তো সবকিছুতে ইন্টারেস্ট থাকে না। সো তখন কি ফেক করতে হবে, মানে ফেক ইট টিল ইউ মেক ইট কাইন্ড অফ, রাইট? যে পরীক্ষার আগে তখন নিজেকে বুঝাতে হবে যে না, ইটস আ ভেরি স্মল মানে থিং, মানে এই যে স্ট্রেসটাকে কমায় ফেলতে হবে, যে nothing to be fearful about, মানে ভয় পাওয়ার কিছু নাই এখানে। মানে ইটস কারণ ম্যাক্সিমাম যেটা হয় যে মানে পরীক্ষা যখন মানে আমি বলতেছি স্কুল কলেজ ফ্যাক্টরে, আমরা তো লাইফেও তো আমরা পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, যারা ধরেন মানে অ্যাজ আ সেড আমরা প্রফেশনালস আছি অর সামথিং। মেইন ব্যাপারটা হচ্ছে যে মানে সেলফ মোটিভেটিং হইতে হবে, এবং কাজটা ধরেন আমি জানি যে আমার পরীক্ষা ধরেন এখন তো অগাস্টের 7 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখে একটা পরীক্ষা আছে, আমি জানি। হ্যাঁ, আমি জানি সেটা। এখন আমি জেনেও করলাম কি না, আমি একটু ফেসবুক রিলস দেখি, না আমি একটু সময় নষ্ট করি, টাইমটা ওয়েস্ট করি, অনেক টাইম ওয়েস্ট করি। সো এই ব্যাপারগুলা মানে টাইম ওয়েস্ট করা যাবে না। মানে আমি অ্যাজ আ সেড এগুলো আমরা সবাই জানি, হ্যাঁ, বাট কেন করি বারবার, রাইট? মানে এটা তো মানে এটাই আর কি মূলত আর কি আমি নিজের জন্যই বলতেছি যে মানে ইউ হ্যাভ টু বি অর্গানাইজড হতে হবে অনেক। মানে অর্গানাইজেশনের অনেক ট্যাকটিক্স আছে, যে আমি যেটা করতাম সবকিছু মানে খাতা কলমে লিখে করতাম। মানে আই রাইট আ লট। হ্যাঁ, মানে এই মানে প্ল্যানিং করা, স্ট্র্যাটেজি সেট করা, যে আচ্ছা এই পরীক্ষাটা আমার এত তারিখে আছে, সো আই প্রিপেয়ার এভরিথিং ইন অ্যাডভান্স। অ্যান্ড তারপরে যেটা হয় যে মেমোরিতে যেভাবে ঢুকাতে হয়, যে রিপিটেডলি স্পেসড রিপিটেশন করতে হয়। স্পেসড রিপিটেশন কিরকম? স্পেসড রিপিটেশনটা কি, যে ধরেন পরীক্ষা তো মানে ইউজুয়ালি মানে আমি যদি আমার সাইকোলজি থেকে এক্সাম্পল হিসেবে বলি, যে আমি নিজে কেন প্রোক্রাস্টিনেট করতাম, যে পরীক্ষা তো 1 মাস পরে, আই মিন থাক, ঠিক আছে, রেখে দিই, ঠিক আছে। কিন্তু
ধরেন আমার কাছে মনে হতো যে আমি যদি 1 মাস আগে পড়ি, পরীক্ষার আগে তো ভুলে যাব। এই জিনিসটা আমার নিজের কাছে মনে হতো যে আচ্ছা আমি এত আগে পড়ে কি করব। স্পেস রিপিটেশন হচ্ছে যে মানে যে 4 সপ্তাহ পরে পরীক্ষাটা হবে, অ্যান্ড আপনার পড়া ধরেন মানে 4 সপ্তাহ আগে শেষ, মানে ধরেন আপনি ক্লাসের ফার্স্ট বয় আর সামথিং বা ফার্স্ট গার্ল হোয়াট এভার, জাস্ট সিম্পলি মানে প্রত্যেক সপ্তাহে ওটাকে একবার রিপিট করা, যাতে হয় কি যে মানে ব্রেনের যে মেমোরিটা ইমপ্রিন্ট হচ্ছে, লেটস সে ইউ স্টাডি ফার্স্ট টাইম, ব্রেনে কিছু নেটওয়ার্ক হয়েছে, এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি অ্যাকচুয়ালি, মানে ইটস আ টার্ম, নিউরোপ্লাস্টিসিটি, যে আমাদের হিপোক্যাম্পাস, কর্টেক্স এন্ড এভরিথিং সব কিছু অ্যাক্টিভলি জিনিসটাকে নিছে। এবং আমি যে ঘুমের ব্যাপারটা বললাম, যে ঘুমের সাথে কিন্তু ওগুলো আবার মানে শেষ হয়ে যাচ্ছে, আবার ইউ জাস্ট রিপিটেড লেটস সে 1 উইক আফটারওয়ার্ডস, অ্যান্ড আপনি দেখবেন কি যে জাস্ট 2 থেকে 3 বার যদি আপনি মানে স্পেস রিপিটেশন করেন প্রত্যেক সপ্তাহে একবার করে, ওই পরীক্ষাটা মানে আপনার মানে বেস্ট হবে আর কি, মানে ইউ উইল বি ডেলিভারিং দ্য বেস্ট ওয়ে। এবং মানে এটা গেল কি পরীক্ষার আগের একটা ট্যাকটিক্স, যে স্পেস রেপিটেশন, যাতে মেমোরিটা যেটা আপনি ইমপ্রিন্ট করছেন সেটা আপনার নতুন করে মানে ভুলে তো যাচ্ছেন মানে থাকে। সেকেন্ড, আপনি তো মেমোরিটা ক্রিয়েট করলেন, হ্যাঁ, পরীক্ষা হলে গেলেন, পরীক্ষা হলে গিয়ে তারপর যেটা প্রবলেম হয় যে পরীক্ষা হলে এত স্ট্রেস থাকে, কারণ কি এনভায়রনমেন্ট, হ্যাঁ, এনভায়রনমেন্টটা দেখা যাচ্ছে অনেক মানুষ হিজিবিজি কথা বলতেছে, মানে ইটস এ স্ট্রেসফুল এনভায়রনমেন্ট কাইন্ড অফ, যে তারপরে কোয়েশ্চেন কি আসবে ইউ ডোন্ট নো, রাইট, মানে ওই যে কোয়েশ্চেন কমন পড়ার একটা ব্যাপার থাকে, আমাদেরকে ভুলে যেতে হবে যে কোয়েশ্চেন কমন পড়ে কি পড়ে না ডাজ নট ম্যাটার, মানে উই হ্যাভ প্রিপেয়ার্ড ফর, এই যে নিজেকে সাজেশন দিতে হবে যে উই হ্যাভ প্রিপেয়ার্ড ফর ইট, উই হ্যাভ, মানে আমাদের মাথায় সব আছে। তারপরে পরীক্ষা হলে কোয়েশ্চেনটা নিয়ে ফার্স্টে যেটা করে যে প্যানিক করে মানে হোয়াট ইজ দিস, মানে আমি এখন পারবো না, মানে এরকম একটা ভয় চলে আসে, এখনই মানে ফার্স্টে জাম্প করে। আমি যেটা সাজেস্ট করবো যে, যদিও আমি মানে এটা আমার বেসিক্যালি স্টাডিতে আমি মানে মোটামুটি দেখছি যে স্ট্রেস যদি না থাকে, কেউ যদি পরীক্ষা হলে বসে জাস্ট টেক আ ডিপ ব্রেথ, হ্যাঁ, পরীক্ষা হলে আসলো, বসলো, দোয়া কালাম পড়লো, আমি যেটা করতাম যে দোয়া কালাম পড়ে বেসিক্যালি ইউ টেক আ ডিপ ব্রেথ, ইউ স্টার্ট রাইটিং উইথ দ্য পার্ট দ্যাট ইউ নো ফার্স্ট। ধরেন 100 মার্কসের কোয়েশ্চেন, অলরেডি আপনি হয়তো 60% কোয়েশ্চেনের অ্যান্সার জানেন। ওই যে আমি আপনাদের এখানে যেটা আমি বলতেছি এই সেশনে, যে প্র্যাকটিক্যালি যে স্ট্রেসটাকে অ্যাভয়েড করার ওয়েগুলা বলতেছি, যে মানে আমরা তো জানি না যে পরীক্ষাটা কিভাবে দিতে হবে, অনেকেই জানে না। ওই দেখা যায় যে কোয়েশ্চেন ফার্স্টে কঠিন কোয়েশ্চেনগুলোতে ফোকাস করে, যেগুলা পারি না। এই যখনই যেই পারি না কথাটা মাথায় চলে আসে, তখন হয় কি যে টাইম তো খুব লিমিটেড, 1 ঘন্টা টাইমের মধ্যে দেন ব্রেন এতটা জাম্বলড হয়ে যায়, তখন যেগুলা জানা জিনিস সেগুলা রিকল করতে পারে না, মেমোরি রিকল বলে এটারে। তো এগেন বললাম না যে তখন স্ট্রেসটা মানে অক্লুড করে রাখে, পুরো ক্লাউডি করে দেয় ব্রেনটাকে। তো রাদার দেন দ্যাট মানে পুরো টেবিলটা ঘুরায় ফেলেন, যে আপনি যেগুলো পারেন সেগুলো অ্যান্সার করা শুরু করেন, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্রেস, মানে দেন ইউ বেসিক্যালি গিভ আ ভেরি গুড এক্সাম অ্যান্ড এভরিথিং, অ্যান্ড বেসড আপন আপনি যতটুকু মনে রাখছেন আগে, মানে ইউ গিভ আ গুড এক্সাম অ্যান্ড এভরিথিং। অ্যান্ড লাস্ট এটাই অ্যাড করবো যে ধরেন আমাদের যারা অ্যাডাল্ট, আমরা যারা আছি, যে ধরেন আমাদের তো আর খাতা বসে পরীক্ষা দেওয়া লাগে না, রাইট? এখানেও যখন আমরা বিভিন্ন সিচুয়েশন মানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন ফেস করতেছি, এগেন আমরা সবচেয়ে বেস্ট পারফর্ম করতে পারবো যখন আমরা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটা ভালো মতো করতে পারবো। অ্যান্ড এটাও আসে প্র্যাকটিস থেকে, যে যত বেশি আপনি স্ট্রেসের মধ্যে পড়তেছেন, ইউ বেসিক্যালি ট্রেন ইউর সেলফ, হ্যাঁ, মানে অটো ট্রেনিং হইতেছে, যে মানে you face the calamities, you face the environment, again take a deep breath, pray to Allah, and then basically you face the fear, হ্যাঁ, মানে ভয়টাকে মানে ফেস করে, then you come out of it, then you look back, then okay, learnings and everything, and then you move on, and then next একটা প্রবলেম আসলো, then you kind of solve the problem and then move on, and that is for our case, হ্যাঁ, যে কারণ আনপ্রেডিক্টেবল জিনিস তো মানে স্ট্রেস, মানে পরীক্ষা বলেন বা খারাপ যে কোনো পরীক্ষা, মানে যে কোনো কিছু স্ট্রেস আছে, এটা তো আসে বিকজ উই ক্যানট প্রেডিক্ট ইট অ্যান্ড উই ডোন্ট নো দ্য ফিউচার, হ্যাঁ। আমরা যখন ফিউচার জানতেছি না, তখনই কিন্তু আমরা পরীক্ষায় ভালো করা, খারাপ করা, মুখস্থ করা, এগুলা চলে আসতেছি, অ্যান্ড দ্যাট ইজ ফাইন আনলেস অ্যান্ড আনটিল আমরা দুটা জিনিস প্র্যাকটিস করি, যে প্রিপেয়ার্ডনেস অ্যান্ড স্ট্রেস ফ্রি থাকা। আমার মনে হয় না যে কেউই স্ট্রেস থাকতে চাই, আমি কেউই চাই না আমরা স্ট্রেস থাকতে, কিন্তু সমস্যা হচ্ছে যে স্ট্রেস চলে আসে,
এবং অনেক সময় স্ট্রেস তো অনেক রকম হয়, কিছু ফিজিক্যাল স্ট্রেস হয়, কিছু মেন্টাল স্ট্রেস হয়। তো স্ট্রেস আবার ধরেন কিছু হচ্ছে ইমিডিয়েট স্ট্রেস, লাইক আমি এখনই একটা হচ্ছে যে মিড মানে এটা হচ্ছে লং রান ক্রনিক স্ট্রেস আর কি। মানে ব্যাপারটা হইতেছে যে কি আমি আমার লাইফে ওভারঅল স্ট্রেস কমানো, একটা হচ্ছে আমি অ্যাকিউট, লাইক এখন যদি আমার হয় আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারি আগে থেকে, যদি এরকম কোনো ঘটনা ঘটলে যেন আমি থাকি কন্ট্রোলে থাকি। হ্যাঁ, মিড লেভেল সর্ট অফ লাইক আচ্ছা আমি বুঝতে পারতেছি একটা শর্ট স্প্যান, মিড স্প্যান, লং স্প্যান। এরকম যদি কোনো টিপস দেন যে আমি কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে পারি আর কি। ইনশাআল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি 3টা ক্যাটাগরি, রাইট, শর্ট, মিড এন্ড লং টার্ম স্ট্রেস। এখন যেটা আপনি বললেন যে ভাই স্ট্রেস তো অনেক রকমের স্ট্রেস, রাইট, মানে ফিজিক্যাল স্ট্রেস। আমি তাহলে একটু মানে ব্রাঞ্চ আউট করি যে কিছু স্ট্রেস তো ভালো স্ট্রেস, হ্যাঁ, কিছু স্ট্রেস কিন্তু ভালো। এই যে যেমন ধরেন আপনি তো খারাপ বুঝি না, স্ট্রেস তো ভালো তো অ্যাকচুয়ালি, মানে কেমনে না আশ্চর্য যে আপনি যখন মানে মাসল কি বলে জিমে গিয়ে ওয়েট নিচ্ছেন তখন কি স্ট্রেস দিচ্ছেন আপনার মাসল, গুড হরমোনস রিলিজ হয় তো আমার তো ভালো লাগে। না এক্স্যাক্টলি, কিন্তু আপনি এরপরে আসার পরে কি মাসল ব্যথা হয়ে যায় না প্রচুর, মানে লাইক লাগে ভাই, ব্যথা লাগে, কষ্টের সাথেই স্বস্তি। হ্যাঁ, কষ্টের সাথেই স্বস্তি। ফাইনামা উসরি ইউসরা, মাশাআল্লাহ। তো ভালো লাগছে কিন্তু কষ্টের সাথে, কিন্তু কষ্টের পরেও না, কষ্টের সাথে। এক্স্যাক্টলি, কষ্টের সাথে, এমন না যে এখন কষ্ট করব পরে, কষ্টের সাথে and this is kind of like the gift that you are getting. এইভাবে বলার একটা হঠাৎ করে ওর কথা কেন আমি আটকাই, কারণ ভাই ধরেন আমি এখন যদি বসে বসে রিলস দেখি, বা আমি বসে বসে কেক খাইতেছি, এটা কিন্তু স্বস্তি আগে, তো এই স্বস্তির পরে দেখি প্যারাটা খাই পরে। কিন্তু যখন আমি জিম করতেছি, ওয়ার্কআউট করতেছি, অথবা পড়াশোনা করতেছি, বা আমি নামাজ পড়তেছি, বা আমি ভালো কোনো কাজ করতেছি, আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, এক্স্যাক্টলি এনিথিং হুইচ রিকোয়ার্স এফোর্ট, তারপরে কেন জানি ভালো কিছু হয়। কারণ আমরা হয়তো বা পরে এটা বোঝা শুরু করি, বাট আমার জন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তেই স্বস্তি দিচ্ছেন, আমার বডির ভেতর তখন পজিটিভ জিনিস আসা শুরু হয়ে গেছে। আমি হয়তো বা টের পাচ্ছি পরে, বাট কষ্টের সাথেই আসলে এটা হওয়া শুরু হয়েছে। ভাই আপনি যদি এটা সায়েন্টিফিক্যালি একটু না এক্স্যাক্টলি, মানে এটা তো খুবই ভালো পয়েন্ট বলছেন, এবং আমি এটাই বলতে চাচ্ছি যে স্ট্রেস ইজ নট মানে not that bad actually, আমরা এটাকে খারাপ ভাবে বলি, it's not that bad। হ্যাঁ, মানে এই যে আমি যে জিনিসটাকে বলতেছি, মানে জিনিসটাকে এত সিম্পল করতেছি, মানে এটার কারণ হচ্ছে আপনাদেরকে এবং অডিয়েন্সকে এটাই মেসেজটা দেওয়া যে মানে যে কোনো স্ট্রেসে পড়লে ফার্স্টেই মানে ঘাবড়ানোর কিছু নাই। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, স্ট্রেস যখন আসবে, ফার্স্ট অফ অল আমি এখন বলতেছি যে অ্যাকিউট স্ট্রেসটা যখন আসে, মানে এই মুহূর্তে হুট করে একটা প্রবলেম হয়েছে, ব্যাড একটা নিউজ, আইদার খুবই ব্যাড নিউজ, এন্ড কেউ আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে ফেলছে, এবং আপনি অ্যাজিটেটেড হয়ে যাচ্ছেন, রাইট, মানে রাগ, মানে কি অবস্থা, ঘুষি মারবেন অর সামথিং, লিটারালি সেলফ হার্ম হবে, সেলফ হার্ম, এক্স্যাক্টলি, মানে মানে দ্যাট মিন্স দ্য কনসিকুয়েন্স আপনি করে ফেলতে চাচ্ছেন। স্ট্রেসের সাথে কনসিকুয়েন্স আছে, ওই যে যেটা আমরা বললাম না, ফাইনাল মালু সিরিয়াসরা, মানে স্ট্রেস এন্ড কনসিকুয়েন্স কিন্তু একসাথে আসেন। কনসিকুয়েন্সটা ভালো, হ্যাঁ, ভালোটা কিভাবে আমরা মানে কন্ট্রোল করব সেটা আমাদের হাতে। ওকে, সুবহানাল্লাহ। মানে এটা আমি মানে সায়েন্টিফিকলি এইভাবে বলবো, ব্যাখ্যা দিব যে ফিজিক্যাল স্ট্রেস দিয়ে বুঝাই যে ধরেন মাসল বিল্ড আপ করতেছেন, মাসল স্ট্রেস হচ্ছে, মাসল টিয়ার হচ্ছে, স্ট্রেস পড়তেছে, দেন মাসল ইজ গেটিং মানে বিগার এন্ড স্ট্রঙ্গার, লেটস কল ইট দ্যাট স্ট্রঙ্গার। হ্যাঁ, স্ট্রং হচ্ছে। এই যে ইমোশনাল স্ট্রেস বা এই যে হঠাৎ করে যদি একটা ইমোশনাল স্ট্রেস আসে অথবা মেন্টাল স্ট্রেস আসে, তখন কিন্তু আমরা আমাদের ব্রেনে বা আমাদের মানে সাইকোলজিতে ইট এফেক্টস আস ইন আ ওয়ে যে মানে আমরা তো ওইটা একটা ছিঁড়ে ফেলা, আমাদের ভিতরে একদম ছিঁড়ে ফেলে বেসিক্যালি। কেউ যদি আমাদেরকে কটু কথা বলার সামথিং, তারপর যদি আমি যদি আরেকটু ডিফাইন করি যে আর কি টাইপের স্ট্রেস হতে পারে আমাদের লাইফে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস হতে পারে, রাইট, যে আমাদের টাকা পয়সার একটা প্রবলেম চলতেছে, দ্যাটস লাইক এক্সটার্নাল স্ট্রেস। অ্যান্ড আমি যদি ওই যে লং টার্ম স্ট্রেসের কথা বলি, আপনি বলেন না শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তো এই বিভিন্ন স্ট্রেসগুলোকে যদি আমরা 3টা বাকেট চিন্তা করি, 3টা বাকেটে যদি আমরা এটাকে সাজাই, আলটিমেটলি প্রত্যেকটা স্ট্রেস থেকে পজিটিভ এটাই আসবে যে এভরি স্ট্রেস মেক্স আস আ বেটার হিউম্যান। সো এটার ব্যাখ্যাটা যদি আমি বলি যে দেখেন, আমরা যখন মানে এই যে
সিম্পল ব্যাপার যে মেমোরি ক্রিয়েশনটা, বিকজ মাই ডোমেইন নলেজ ইজ বেসিক্যালি মানে হাউ দ্য মেমোরি ওয়াজ ফর্মড অ্যান্ড ক্রিয়েটেড অ্যান্ড এভরিথিং। মেমোরি ক্রিয়েশনের ক্ষেত্রেও বা আমাদের ব্রেন যখন নতুন মানে মেমোরি ক্রিয়েট করে বা নতুন এক্সপিরিয়েন্স আমাদের ব্রেনে তৈরি হয়, মানে দ্যাটস অলসো ভেরি মানে স্ট্রেসফুল ইভেন্ট ফর দ্য সেল, হ্যাঁ, ফর দ্য নিউরন অ্যান্ড ফর দ্য অ্যাস্ট্রোসাইটস অ্যান্ড এভরিথিং, যে প্রচুর এনার্জি লাগে। মানে আমাদের কোষগুলো, এটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কষ্ট হয় প্রত্যেকটা, মানে বেসিক্যালি তারা মানে আমাদের ব্রেনের মধ্যে যে এত টাইটলি কম্প্যাক্টেড নিউরন আছে, তো প্রত্যেকের মধ্যে তাদের নিউরনের যে কানেকশনগুলো বাড়তেছে, তাদের মধ্যে প্রচুর কারেন্ট মানে যে ইলেকট্রিক্যাল সিগন্যালিং বাড়তেছে, তো আলটিমেটলি কিন্তু মানে এনার্জি খরচ হচ্ছে, মানে তারপর কি হয় যে আমরা টায়ার্ড হয়ে যাই। দেখেন আপনি বেশিক্ষণ পড়তে পারেন না, রাইট? 1 ঘন্টা 2 ঘন্টা পড়ার পর কিন্তু আপনি স্ট্রেস, মানে দ্যাটস অলসো কাইন্ড অফ লাইক স্ট্রেস, হ্যাঁ, যে আপনার ইমোশনাল মানে আপনার কগনিটিভ লোড এত বেশি পড়ছে যে ইউ ক্যানট বেসিক্যালি টেক এনিথিং নিউ। ভাই নট অনলি দ্যাট, মনে করেন আমাকে কেউ খুব, আপনি যেমন এখন বলতেছেন আমি খুব কানেক্টেড ফিল করতেছি, এখন আপনি যদি টানা আমার সম্বন্ধে খারাপ বলতে থাকেন, আমার অনেকগুলো দোষ ধরাইতে থাকে, আপনার মন খারাপ হয়ে যাবে। মনে করেন রাতের বেলা, হ্যাঁ, আমি চাচ্ছি ঘুমাতে, কিন্তু কেউ একজন আমাকে বলতেছে যে আমি তার জীবনে কত কষ্ট দেই, হ্যাঁ, সরি, হ্যাঁ, এখন সে অনেক স্ট্রেসে থাকে দেখে সে চায় আমাকে আধা ঘন্টা শেয়ার করতে, কিন্তু 10 মিনিট শোনার পরে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে যে এগুলা তো চলে যাচ্ছে যে মানে হিউম্যান সেন্ট্রিক স্ট্রেস, রাইট? যে হিউম্যান মানে একটা হিউম্যান একটা মানুষকে শেয়ার করতেছে, ইমোশন শেয়ার করতেছে, বাট ডোন্ট ইউ থিঙ্ক যে ইটস অলসো মেকিং ইউ আ বেটার মানে পারসন রিলেশনশিপ ওয়াইজ? লেটস সে আপনি যখন ওই যে কষ্ট শুনতে পারি, কষ্ট শেয়ার করতেছেন, শুনতেছেন, কষ্টটা নিচ্ছেন, মানে একজনের কাছ থেকে স্ট্রেসটা নিচ্ছেন। আমি একটু এখন ফিলোসফিক্যাল লেভেলে চলে গেছি কাইন্ড অফ, যে when you are sharing the stress with someone else, মানে একে তো দুটো কাজ হচ্ছে, যে একটা মানুষ তার স্ট্রেসটা শেয়ার করে তার স্ট্রেসটা কমতেছে, আর সে তো মানে বলার একজনকে পাচ্ছে, আপনিও শুনতেছেন, আপনিও স্ট্রেস হচ্ছে, বাট মানে ইউ আর অলসো লার্নিং ফ্রম দ্যাট পারসন, হ্যাঁ, মানে স্ট্রেস থেকে লার্নিং হয়, মানে সেটা আমি বলতেছি যে হিউম্যান সেন্ট্রিকে, যে হিউম্যান রিলেশনশিপে, যে যখন স্ট্রেস মানে অ্যাজ এ সেড মানে ওই পার্সপেক্টিভে। সো আমি যদি আবার মানে পেছনে ব্যাক করি, যে কনটেক্সট মানে আমাদের যে স্ট্রেস, হ্যাঁ, মেমোরিতে ছিলাম, যে স্ট্রেসটা আমরা আমাদেরকে হেল্প করে, আমাদেরকে কিভাবে হেল্প করে, আমরা এটাই মানে চিন্তা করতেছিলাম, যে মানে আমরা আলাপ করতেছিলাম। দেখেন আরেকটা স্ট্রেস নিয়ে বলি, যে এই যে ঘুম নিয়ে আলাপ হচ্ছিল না, এই এক্সাম্পলটা দিই। এরকম দেখা গেছে যে ডিপ্রেশন আছে না, যে মানুষজন ডিপ্রেসড হয়ে যায়, এমন মানে সায়েন্টিফিকলি ইটস পাবলিশ, যে কেউ যদি শর্ট টার্ম স্লিপ ডেপ্রিভেশন বলে, শর্ট টার্ম মানে ধরেন 1 রাত 2 রাতের জন্য সে ঘুমাইলো না, মানে 24 ঘন্টা তারা জাগা রাখছে, হ্যাঁ, তার মধ্যে ডিপ্রেশন কম লাগে, মানে দ্যাটস পাবলিশড, হ্যাঁ, মানে পিপল ক্যান লুক ইট আপ, হ্যাঁ, যে না ঘুমায় অল্প, মানে এমন না যে বেশি, এটা কিন্তু মানে টোটালি ইটস প্যারাডাইম শিফট, রাইট? যে লেট মি টেল ইউ, ক্রনিক ওয়েতে যদি কেউ না ঘুমায় তার ব্রেইনে প্লাগ জমে, তার আলজাইমার্স হয়, হ্যান ত্যান, মানে ক্রনিক ওয়েতে। কিন্তু যদি অ্যাকিউটলি কেউ যদি স্ট্রেস দেয় ব্রেইনে বাই নট স্লিপিং, ডিপ্রেশন কমে যায়। কেন? ইউফোরিয়া হয়, ইউফোরিয়া মানে ব্রেন যখন স্ট্রেসে পড়ে, মানে অল্প স্ট্রেসে পড়ে, তখন সে চায় কি যে ওটাকে রিপেয়ার করতে চায়। তখন হয় কি যে তখন মানে ব্রেইনের বিভিন্ন নিউরোকেমিক্যাল বেরোয়, নিউরোপেপটাইডস বেরোয়, যেগুলা কিনা মানে সর্ট অফ লাইক লিটারালি মানে পেইন কিলার, হ্যাঁ, পেইন কিলার। যে মানে থাকে না যে আমরা তো পেইন কিলার প্যারাসিটামল খাচ্ছি, ব্রেইন বা নার্ভাস সিস্টেম অটোমেটিকলি পেইন কিলার প্রডিউস করে, আমাদের সারা বডিতে মানে ছড়ায় দেয়, which makes মানে which helps those slightly depressed person feel better, হ্যাঁ, এটা কিন্তু পাবলিশড, হ্যাঁ, যে তার মানে 1-2 রাত না ঘুমালে ইউল ফিল বেটার। আরেকটা উদাহরণ দিই, আপনি এক্সাম্পল এক্সারসাইজ করেন, রাইট? এক্সারসাইজ করলে একটা মানে, অথবা আমি তো আমি ফর এক্সাম্পল এক্সারসাইজ আপনি তো জিমে করেন, আপনি দৌড়ান, বা আপনার কি দৌড়ান? হাঁটাহাঁটি না, মানে আমি 5 কিলো 10 কিলো টানা, ঘাম না, টানা 10 কিলো দৌড়ান। আচ্ছা, আমি 10 কিলো চেষ্টা করি 10K দিতে, আলহামদুলিল্লাহ। মানে এটা মানে আমি বলবো যে এটা সবারই দৌড়ানো উচিত, কারণ দৌড়ালে এটা দেখা গেছে, এটাকে একটা টার্ম বলে রানার্স হাই। মানে when you are stressing your body for like মানে কনস্ট্যান্টলি 10 কিলোমিটার দৌড়াতে আমার ধরেন
1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো লাগে, মানে রিল্যাক্সলি দৌড়ায় আর কি। আমি এমন না যে মানে খুব জোরে দৌড়াচ্ছি, 1.5 ঘন্টা জগিং টাইপের, মানে জগিং টাইপের, মানে জগিং একটু বেশি, মানে জগিং থেকে একটু বেশি। জগিং তো লাইক মানে এখানে ব্যাপার আছে যে জোন 2 হার্ট রেট আর জোন 3 হার্ট রেটে দৌড়ানো, মানে ওইটা আবার একটা টপিক আমি বলবো হয়তো বা আমাদের প্রসঙ্গ আসলে। দৌড়ানো 1.5 ঘন্টা দৌড়ালো, বা কেউ যদি ম্যারাথন দৌড়ায় যে 21 কিলোমিটার 42 কিলোমিটার, তাদের ক্ষেত্রে দেখা গেছে কি যে মানে এট দ্য সার্টেন পয়েন্ট আফটার লেটস সে 10 কিলোমিটার, আমার ক্ষেত্রে আমি ফিল করছি আই ফিল লাইক আই এম ফ্লাইং। আমার মানে এমন একটা ফিলিংস হয়, মানে সুবহানাল্লাহ, মানে আই ফিল লাইক আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট ইভেন দো আই র্যান ফর 10 কিলোমিটার্স। মানে শরীর শেষ, ঘাম টাম, মানে টানা দৌড়াইছি, টানা, মানে উইদাউট স্টপিং এন্ড এভরিথিং। টানা দৌড়ানোর পরে মনে হয় যে মানে নাও আই ক্যান ডু হোয়াট এভার দ্য থিং আই ওয়ান্ট। এত মোটিভেশন চলে আসে, এত এটার, বিকজ দ্য হোল ব্রেন, দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মানে দুটো ব্রেন, দুটো পার্ট থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ওই যে মানে কশেরুকা, যে স্পাইনাল কর্ড এন্ড এভরিথিং, তো সব জায়গা থেকে নার্ভ সেলগুলা যেগুলো আছে, এভরিথিং দে রিলিজ অল দিস পেইন কিলার্স, যেটা ইউফোরিয়া করে ফেলে। মানে ইউফোরিয়া, মানে বুঝছেন যে স্ট্রেস ইজ ব্রিংিং অ্যাকচুয়ালি গুড থিংস, মানে ইউ ফিল সো গুড, ইউ ফিল সো মোটিভেটেড। সো মানে এটা আমি বায়োলজিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে আপনি যখনই মানে বডিতে স্ট্রেস পড়ে, বায়োলজিক্যালি স্পিকিং, হ্যাঁ, বডি ইজ ট্রাইং টু রিপেয়ার দ্যাট এন্ড ইটস অ্যাকচুয়ালি গুড। মানে বডি, মানে ইটস আ লুপ, রাইট? ইউ সি যে দেয়ার ইজ আ স্ট্রেস এন্ড দেন বডি ট্রাইস টু রিপেয়ার, স্ট্রেস রিপেয়ার, স্ট্রেস রিপেয়ার। উই আর বিল্ট দ্যাট ওয়ে। হ্যাঁ, উই আর বিল্ট দ্যাট ওয়ে, উই আর ডিজাইনড লাইক দিস। সো তো অ্যাকিউট, আমি যদি আপনার অরিজিনাল কোয়েশ্চেনে সামারি করি যে অ্যাকিউট, মিড অ্যান্ড ক্রনিক, দ্যাট মিনস আমি তাহলে একদম ক্রনিকে চলে যাই, যে ক্রনিকলি যদি আমরা স্ট্রেসে মানে আমাদের ফিজিক্যাল স্ট্রেসে রাখি, লেটস এ গুড, মানে হেলথি একটা লাইফস্টাইল ফলো করি, লেটস এ এক্সারসাইজ করি এভরিথিং, তাইলে হবে কি যে আমাদের ব্রেন মানে বেটার থাকবে, মানে ব্রেন ক্যান বেসিকলি হ্যান্ডেল মানে থিংস ডিফারেন্টলি, হোয়াট এভার দ্যাট ইজ কামিং উই ক্যান, মানে তখন কি ডিসিশন মেকিং গুলা করতে হয়, রাইট? যে ইউ ক্যান ডিসাইড, লেটস সে আপনাকে খারাপ কথা বললো সারা, মানে রাইট, মানে ইউ ক্যান চুজ টু নট রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইউ বিকাম রিয়েলি রেজিলিয়েন্ট, হ্যাঁ, ইউ বিকাম রেজিলিয়েন্ট। ওই যে রেজিলিয়েন্স ইজ দ্য ওয়ার্ড, রেজিলিয়েন্স, মানে এটাও একটা মানে নিউরোসায়েন্টিফিক টার্ম। এই জন্য বলতেছি যে এইটার অনেক বিহেভিয়ারাল টেস্ট আছে, যে ইঁদুরের উপর, এই যে ইঁদুরের উদাহরণ নিয়ে আসতে হয়, কারণ নিউরোসায়েন্সের বেসিক বিহেভিয়ারাল টেস্ট। ইঁদুর মারে কেন ভাই? মানে ইঁদুরের উপরে কেন? ইঁদুর, খালি ইঁদুর, ইঁদুরের কারণ ইঁদুরের কিছু কিছু, জার্মানিতে মানে এটা বেশি ঘটে নাকি? আই মিন মানে সারা ওয়ার্ল্ডে বেশি ঘটে, সারা ওয়ার্ল্ডে। এক্স্যাক্টলি, মানে ইঁদুরের উপর কারণ কি যে ইঁদুরের মানে হিউম্যান বিহেভিয়ার আর ইঁদুরের বিহেভিয়ার বা যে কোনো অ্যানিমাল বিহেভিয়ার, দেয়ার সাম কনজারভেন্সি, কিছু কনজার্ভড বিহেভিয়ার আছে। যেমন এই যে মেমোরি ফর্মেশন, ইঁদুরেরও তো মেমোরি ফর্ম হয় রে ভাই। ওদেরকে যেমন আমরা কারেন্টে শক দিয়ে মেমোরি ক্রিয়েট করি, লিটারালি এটা ফিয়ার কন্ডিশনিং বলে। মানে তারপরে ওরা যে খাচ্ছে দাচ্ছে বা কুকুর বিড়াল যাই আছে, প্রত্যেকের কিন্তু মানে ব্রেইনের বেসিক ফাংশনগুলো সেম। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন, সেদিক থেকে উই আর ভেরি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, বিকজ উই হ্যাভ দ্য কগনিটিভ ক্যাপাবিলিটি রিয়েলি সুপিরিয়র। মানে আমাদের পরে যারা আছে যে নন হিউম্যান প্রাইমেট বলে, মানে ওই যে মানে বানর অর সামথিং, হ্যাঁ, ওর মানে ইঁদুরের উপর কেন করা হয়? বিকজ ফার্স্ট অফ অল এটা ইটস রিয়েলি অ্যাভেলেবল। হ্যাঁ, মানে ইঁদুর তো অনেক অ্যাভেলেবল অ্যাকচুয়ালি। মানে ইঁদুরকে মানে ব্রিডিং করাটা খুবই ইজি, যে একবার মানে ইঁদুরকে ব্রিড করলে অনেকগুলো ইঁদুর পাওয়া যায় এবং চিপ, মানে এক্সপেন্সিভ দিক থেকে যদি চিন্তা করি, ইটস চিপার টু ডু দ্য এক্সপেরিমেন্টস। অ্যান্ড এই রেজিলিয়েন্সের ব্যাপারটা আমি নিয়ে আসতে চাচ্ছিলাম, যে ইঁদুরের যখন রেজিলিয়েন্স টেস্ট করা হয়, মানে সিম্পল, যে ওদেরকে ওই একটা টেস্ট আছে সুক্রোজ প্রেফারেন্স টেস্ট। সুক্রোজ মানে চিনি প্রেফারেন্স টেস্ট, যে মানে ওরা মানে ওদেরকে বেসিক্যালি দেওয়া হয় যে আচ্ছা ইঁদুর তো চিনি খেতে পছন্দই করবে, ঠিক আছে, ইঁদুর তো দিলে চিনি খাবে। কিন্তু যখন ইঁদুরের ব্রেন আমরা লিটারালি হ্যাক করি, আপনি বলেন যে ইঁদুরের ব্রেন হ্যাক করা, যে ইঁদুরের ব্রেনের বিভিন্ন কিছু চেঞ্জ করি, বিভিন্ন মানে জেনেটিক মডিফিকেশন বলেন বা যাই হোক, ওদের সেলুলার কম্পোজিশন আমরা চেঞ্জ করি বা কোনো একটা অপারেশন করি, লিটারালি ইঁদুরের ব্রেনে অপারেশন করে কিছু একটা ইনজেক্ট করি আমরা ব্রেনের মধ্যে, স্টেরিওট্যাকটিক ইনজেকশন বলে এটাকে। তো করার পরে এক গ্রুপের ইঁদুর তারা চিনি খাচ্ছে যাচ্ছে, চিনি খাবে নর্মাল এই টেবিলের মধ্যে, এরকম একটা সেট আপে। আরেকটা ইঁদুর যার মধ্যে আমরা এই ইনডিউস করছি খারাপ কিছু একটা, সে চিনি খেতেই পছন্দ করতেছে না, তার মধ্যে ওই মানে
যেটা বললাম যে মোটিভেশন কমায় ফেলছি আমরা। আর রেজিলিয়েন্স টেস্ট যেটা ওই ইঁদুরকে আমরা যে পানিতে ফালাই দিয়ে একটা টেস্ট আছে, ইঁদুর তো সাঁতরাইতে পারে, একটা সার্টেন টাইম পরে ইঁদুরগুলা সাঁতরায় না, ওরা চুপচাপ করে এই যে এরকম করে ভাসে, ঠিক আছে, কারণ ওরা ডুবে না কিন্তু। তো কিছু কিছু ইঁদুর আছে যাদের মধ্যে রেজিলিয়েন্স অনেক হাই, তারা দেখে কি যে তারা ওই মানে যারা ধরেন একটা গ্রুপ অফ ইঁদুর অলরেডি ওরা আর সাঁতার কাটতেছে না, ওই ইঁদুরগুলো আবার সাঁতার কাটতেছে, এটা হলো কি মার্কার, মানে এটা লাইক উই কাইন্ড অফ লাইক জাজ যে আচ্ছা যে ইঁদুরগুলা সাঁতার কাটছে তার মানে তাদের মধ্যে রেজিলিয়েন্স বেশি, চেষ্টা করার হার মানে না। এখন কেন বেশি, কেন এরকম, দেন উই টেক আউট দ্য ব্রেইন অ্যান্ড দেন উই অ্যানালাইজ দ্য ব্রেইন। আর ইঁদুরকে তো বেসিক্যালি এথিক্যালি উই ক্যান টেক আউট দ্য ব্রেইন, একটা মানুষকে নিয়ে তো এগুলো করতে পারবো না, রাইট? মানে আমি তো মানে আই ক্যানট জাস্ট মানে রাস্তা থেকে ধরে নিয়ে ভাই আপনার ব্রেইনটা একটু দেন, ঠিক আছে, আমরা একটু স্টাডি করি, দেন কাম অন, ইটস নট পসিবল। সো এই জন্য আর কি মানে ইঁদুরের উপরে আমরা টেস্টগুলো করি, রেজিলিয়েন্স বলেন বা এভরিথিং। সো রেজিলিয়েন্সটা যদি একটু আমাদেরকে ভেঙে বলেন ফর আওয়ার অডিয়েন্স, রেজিলিয়েন্স জিনিসটা কি, রেজিলিয়েন্স কিভাবে বাড়াইতে হয়, কেন এটা ইম্পর্টেন্ট, এটার সাথে ব্রেইন বডির ফাংশন, এই যে রেজিলিয়েন্স, এই যে স্ট্রেস নিয়ে যে কথা বলতেছিলাম, স্ট্রেসের পরেই কিন্তু রেজিলিয়েন্স আসছে। রেজিলিয়েন্সটা হলো এটাই যে দ্য ওয়ে অফ ম্যানেজিং স্ট্রেস, হ্যাঁ, দ্য ওয়ে ইউ ম্যানেজ ইউর স্ট্রেস ইজ দ্য ওয়ে ইউ বিকাম রেজিলিয়েন্ট। ওকে, দিস ইজ দ্য সিম্পল মানে টার্মিনোলজি আমি বলবো যে রেজিলিয়েন্ট মানে কি, যে মানে স্ট্রেস আসতেছে অ্যাকিউট, ক্রনিক, মিড, হোয়াটএভার, আমি কত সুন্দর করে আমার স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারতেছি, এটাই হচ্ছে রেজিলিয়েন্স। এবং হিউম্যানের কেসে আমি একটু অ্যাড করি যে আমরা তো স্ট্রেসে পড়লে রেজিলিয়েন্ট মানে কি, যে আমি এটাকে খালি পুশ ব্যাক করবো না, I will try to solve that problem. I'll go around it and then try to find a new way. That's also resilience kind of, না যে মানে মেন্টাল যদি আমি বলি যে সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স, যে কারণ দেখেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এগুলা কেন হয়, এগুলা বিকজ মানে ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর যে you don't know where to go, right? মানে you really have no solution. Unknown, হ্যাঁ, যে unknown কোনো সলিউশন নাই। এবং মেডিকেলি অনেকের প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি হয়, এমনও দেখা গেছে যে তারা রাতে ঘুমাতে পারে না, তারা ওষুধ খেতে হয় না, মেডিসিন খেয়ে তাদের ব্রেনটাকে শাট ডাউন করা লাগে। তো আমি যদি সায়েন্টিফিকলি ব্যাখ্যা করার চেষ্টা করি যে রেজিলিয়েন্সটা বিল্ড আপ করতে হবে স্ট্রেস দিয়ে, হ্যাঁ, স্ট্রেস দিয়ে। এবং মানে ইউ বেসিকলি আমরা যদি আমাদের ফিতরাত বলি, আমাদের অভ্যাস বলি, আমাদের মানে আননোনটা কি, আমাদের রিস্ক, রাইট, আননোনটা কি, মানে কিছু যে আমি পয়েন্টটা বলি যে আমাদের ফিউচার, বা আমরা তো গায়েবের খবর জানি না, যে ধরেন আজকে আমরা কথা বলতেছি, মানে জাস্ট 1 ঘন্টা পরে কি হবে আমরা জানি না, বাট উই আর স্টিল ফাইন, রাইট? বাট মেবি 1 মাস পরে কি হবে আমরা মানে জানি না, বাট উই আর স্টিল স্ট্রেস, বুঝছেন তো? ওই যে টাইমটা ফ্যাক্টর, যে মানে তখন কি ওই যে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, ইউ হ্যাভ টু অর্গানাইজ ইউর সেলফ। মানে যত বেশি এটা আমি মোটামুটি আমি বলবো যে আই এম এ ভেরি ব্যাড পারসন টু ম্যানেজ মাই, আই এম অলসো সাফারিং, আই এম অলসো স্ট্রাগলিং, আই এম নট টেলিং যে আই হ্যাভ ম্যানেজ মাই লাইফ অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, মানে আমি নিজেও তো বেসিক্যালি স্ট্রাগল করি। উই আর হিউম্যান, এট দি এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান, বাট সায়েন্টিস্ট আর হিউম্যানস টু, এক্স্যাক্টলি। বাট আমি যেটা খেয়াল করছি, আমার ধরেন এখন আমি এক্সাম্পল টানবো, আমি যাদেরকে দেখছি যারা রেজিলিয়েন্ট, তারা কিভাবে রেজিলিয়েন্ট হয়, হ্যাঁ। আমি যদি আমার লাইফের মানে একটা মেজরিটি পোর্শন আমি মানে দেশের বাইরে কাটাইছি, জার্মানিতে, তো ওখানের মানে জার্মান ফিলোসফিটা আমি একটু এখানে আনার চেষ্টা করতেছি। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি আপনাকে হয়তো মলিকুলার মেকানিজম বলবো, বাট মানে ট্রান্সলেটেবল, যদি আমি চাচ্ছি যে ট্রান্সলেটেবল করতে, যে অ্যাপ্লিকেবল, যে জার্মান ফিলোসফিটা যদি আমি একটু অ্যাড করার চেষ্টা করি, যে দে আর অলওয়েজ প্রিপেয়ার্ড। মানে আমরা তো 1 মাসের জন্য প্রিপারেশন নিই, ওরা প্রিপারেশন নেয় 12 মাসের আগে। মানে ধরেন 12 মাসের কিভাবে প্রিপারেশন নেয়, ধরেন 12 মাসকে মানে ওরা চিন্তা করে যাচ্ছে ছুটি নেওয়ার এক্সাম্পলটা বলি, যে ধরেন ভ্যাকেশন ওর সামথিং যাবে। মানে আমার জার্মান কলিগরা দে নো হোয়াট তখন এখন তো অগাস্ট মাস, ধরেন জানুয়ারি মাস শুরু হয়েছে, দে নো হোয়াট দে আর গোনা ডু ইন ডিসেম্বর অলরেডি। 12 মাস পরে তারা কি করবে, দে হ্যাভ অলরেডি মানে প্ল্যান্ড এভরিথিং, বুঝছেন? মানে কি টাইপের প্ল্যান? ফর এক্সাম্পল তারা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবে, মানে এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, তারা সব ফ্লাইট টাইট বুকিং করে রেখে দেয়, এবং সেটার ছুটির অ্যাপ্লিকেশন করে 12 মাস আগে, হ্যাঁ, মানে 12 মাস আগে, সিরিয়াসলি। আমাদের হচ্ছে যে আমার বন্ধুরা তো কালকে যাচ্ছে, আমি কি যাবো, হ্যাঁ, মানে ধাপধুপ করে, এই যে মানে খুবই হঠাৎ করে আর কি আমরা বেসিক্যালি চিন্তা করি যে আচ্ছা
মানে হুটহাট করে সব ডিসিশন নিই, হুটহাট মানে যখন যা হচ্ছে খুব মানে গোয়িং উইথ দ্য ফ্লো। এটা করলে ইউ বিকাম দ্য শিপ, রাইট? মানে আপনি ভেড়া হয়ে যাচ্ছেন। গোয়িং উইথ দ্য ফ্লো সমস্যা কি ভাই? আমরা তো সব গোয়িং উইথ দ্য ফ্লোই করি, সমস্যা কি? ফ্লো তো করতে হয়। এই জিনিসটাই আমি বলবো যে আমাদের স্ট্রেসের ওয়ান অফ দ্য কারণ, যে আমরা কাম অন ম্যান, মানে আমরা যখনই দেখতেছি যাচ্ছে এটা হচ্ছে এই ট্রেন্ডে ঘা ভাসে, এটা হচ্ছে এই ট্রেন্ডে ঘা ভাসে, এই ট্রেন্ডে ঘা ভাসে, ফোকাস থাকতেছি না। এবং এটা তো আমাদের সবসময় আমাদের 24টা ঘন্টা রে ভাই, এবং মানে 30টা দিন মাসে, 12টা মাস বছরে, মানে আমাদের সময় খুবই লিমিটেড। এই আমরা করি কি যে আমরা ভাবি যে না আমি তো এটা পারবো ওভার প্রমিস করে ফেলি নিজেদের সাথে। জার্মানরা যেটা করে মানে দেয়ার ফিলসফি ইজ দে হ্যাভ ভেরি লিমিটেড টাইম, মানে টাইমটাকে এই যে এইটাই হলো আমাদের স্ট্রেস ম্যানেজার। আমি এটা আজকে চিন্তা করছিলাম, সকালে বলবো এখানে, যে ইউ কাইন্ড অফ প্রেডিক্ট হাউ মাচ ইজ গোনা টেক অ্যান্ড দেন ইউ স্পেন্ড দ্য টাইম অন ইট, নট মোর নট লেস। এই ক্যালকুলেশনটা ওরা খুব ভালো করে। হ্যাঁ, যে ধরেন কাজের ক্ষেত্রে যদি বলি যে দে হ্যাভ আ ওয়ার্ক, দে প্ল্যান ভেরি ওয়েল। হ্যাঁ, মানে এই প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজিগুলা, মানে আমি ওই ফিলোসফিটা থেকে আমি নিজেও শেখার চেষ্টা করতেছি, বা আমি জানি না কতটুকু পারি, বাট মানে ওয়েন দে সে ওকে এই কাজটা করতে 1 মাস লাগবে, 1 মাস লাগবে মানে 1 মাসই লাগবে। এটা কেমনে আসলে বেশি কিন্তু আমিও মানে সত্যি এভাবেই হয়। আমিও এমন বসের সাথে কাজ করেছি অনেক বছর, প্রায় 7-8 বছর। সে জার্মানিতে পড়ালেখা, তার জার্মানি সবকিছু, এবং ওই মানুষটার আসলেই এমন ভাবে আমাকে বারবার বলতো যে হ্যাঁ না এটা আরো একদিন সময় লাগবে, না আমার একদিন সময় লাগবে না, আসলে আমার লাগতো। দেখছেন টু মাচ। কিন্তু মানে এটা কিভাবে হয় ভাই? কিভাবে করে? মানে এটা তো বেসিক্যালি as I said, that's kind of like মানে প্র্যাকটিস। ওদের বছর ওদের শত শত বছরের প্র্যাকটিস। হ্যাঁ, শত বছর, আমি বলবো যে হাজার বছরের প্র্যাকটিস। কারণ জার্মান হিস্টোরি যদি দেখি, মানে 1000 বছরের হিস্টোরি বলা যায়, মানে 1100 সাল থেকে ওর সামথিং। মানে আগে কিন্তু জার্মানরা এতটা অর্গানাইজ ছিল না, মানে ওদের বিভিন্ন রাজ্য ছিল, যুদ্ধ করতো, এই সেই করতো। বাট দেখেন এই যে নাও কামিং ব্যাক, মানে দ্য ডট আমি কানেক্ট করতেছি, জার্মানিতে 2টো ওয়ার্ল্ড ওয়ারে ধ্বংস হয়ে গেছিল ওরা। কি পরিমাণ স্ট্রেসের মধ্যে ওরা পড়ছে। World War I, World War II, এমন স্ট্রেস পড়ছে, মানে বিশ্বাস করেন ভাই, ওয়াল্লাহি মানে আমার লোম খাড়া যাচ্ছে বলতে। আমি ওদের এসব ধ্বংসবশেষ দেখছি যে মানে কিছুই ছিল না, মানে ওরা এখনো রেখে দিছে যে World War I, World War II তে কি হয়েছে। হ্যাঁ, আমি হিস্ট্রিতে যাব না, মানে কি কারণে হয়েছে, কারা ওখানে ইয়ে হয়েছে, বাট ডিস্ট্রাকশনের পার্টটা আপনি বলতেছেন। Yes, they were stressed. They were stressed because of what? They were destroyed kind of. মানে স্ট্রেস, এর থেকে স্ট্রেস কি কিছু আছে? They were destroyed. World War, man, come on. মানে এবং they were the center of this মানে fight and you know what? মানে জার্মানিতে তো ধরেন মানে সায়েন্সের যত মানে ইয়াগুলা, মানে যত ইনভেনশন গুলা, মানে অফকোর্স আমাদের একটা ইসলামিক গোল্ডেন এজ ছিল, লাইক মানে when that happened, but then afterwards রেনেসন্স বলে on everything, right? মানে এগুলা কিন্তু ইউরোপ থেকে হয়েছে, এবং ইন পার্টিকুলার মানে নোবেল প্রাইজটা অনেক আছে না, আমি অনেক ঘাটাঘাটি করছি, লাইক মানে জার্মান সায়েন্টিস্টরা মানে ইটস লাইক মানে ওদের পকেটের ব্যাপার, মানে তোর এত প্রাইজ পাইছে ওর সামথিং। এই যে মানে আমি বিভিন্ন রাস্তায় যাই, মানে রাস্তার নামও থাকে যে আচ্ছা এইটা এই সায়েন্টিস্টের নামে, এইটা এই সায়েন্টিস্টের নামে, এই সে, মানে জার্মানি ইজ দ্য, মানে বলে যে ইঞ্জিনিয়ারদের দেশ। ইঞ্জিনিয়াররা কি ভাই, ইঞ্জিনিয়াররা তো আলটিমেটলি ইউজ করতেছে যে সায়েন্সের যে থিওরিগুলো, প্র্যাকটিক্যালটা ইউজ করছে। সো জার্মানি এইভাবে মানে গড়ছে, মানে ওদের মধ্যে এই প্র্যাকটিসটা এইভাবে আসছে যে দে ওয়ার সো স্ট্রেসড, মানে সিম্পলিফাই করতেছে যে স্ট্রেস হচ্ছে, এত যুদ্ধর মধ্যে দিয়ে গেছে, দে গট ভেরি মানে কশাস। ওদের মধ্যে কশাসনেসটা খুবই বেড়ে গেছে যে ভাই আমাদের দেশটা তো 2বার এত গ্যাঞ্জামের মধ্যে দিয়ে গেছে, আমরা আর ঝামেলা চানা রিস্ক নিব না। ওরা রিস্ক অ্যাভয়েড করে 100%। এই যে আপনি যে উদাহরণটা দিলেন যে আপনার কাজটা করতে তো মানে ধরেন 2 দিন লাগবে, আপনার বস বলতেছে যে না তুমি 1 দিন বাড়ানো, এই যে আপনি তো রিস্ক নিচ্ছেন। ওয়াই আর ইউ টেকিং রিস্ক ম্যান? রিস্ক নেওয়াই যাবে না। এই জন্য বলতেছে যে ওরা একটা কাজ যদি এক্সট্রা লাগে, মানে দে টেক দ্য এক্সট্রা টাইম, দে ডোন্ট গো। মানে আমাদের এইটার সাথে হলো জার্মান ফিলোসফির সাথে অন্যান্য ফিলোসফি একটা পার্থক্য, যে দে বেসিক্যালি টেক টাইম। ওখানে মানে যে কোনো, আমি এখন কাজ করতেছি, সময় লাগে যে কোনো একটা কাজ বা প্রজেক্ট করতে,
উই টেক দ্য টাইম বাট উই ট্রাই টু ডেলিভার ইট অন টাইম। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা নিজেদেরকে স্ট্রেসে ফেলতেছি, যে আমরা মানে উই আর ওভার কমিটিং আওয়ারসেলফ। হ্যাঁ, যে আমরা বেসিক্যালি মানে স্ট্রেস দিচ্ছি, মানে বারবার নিজেকে স্ট্রেস দিচ্ছি, কিন্তু আমরা তো শিখতেছি না। ভাই একটা হচ্ছে যে ওভার কমিট করা, মানে একটা হচ্ছে কি আমি ওভার কমিট করলাম এবং আমি এতটা পুশ করলাম যে আমি মিট করলাম। আরেকটা ব্যাপার আমাদের এখানে উল্টা, ওভার কমিট করছি এরপরে হইতেছে সেই অনুযায়ী আমি কাজও করতেছি না। এক্স্যাক্টলি, তাহলে লাভ কি হলো? মানে মাইনাস, দুদিকে মাইনাস, ডাবল স্ট্রেস। যে আপনার মাথা চুল ছিটতেছেন যে আল্লাহ এই কাজটা ডেডলাইন চলেছে, মানে স্ট্রেসের আমি যখন বুঝতেছি যে ভাই স্ট্রেস হচ্ছে উপকারী, দেন আই আন্ডারস্ট্যান্ড ব্যালেন্স স্ট্রেস। ওই স্ট্রেসটা আবার উপকারী না। না, এটাই বলতে চাচ্ছি যে ওই স্ট্রেসটা তো আপনাকে ইটস কাইন্ড অফ লাইক প্যারালাইজিং ইউ। আপনাকে প্যারালাইজ, এই যে অ্যানহেডোনিয়া করে ফেলতেছে, যে আপনার কাজই করতে ইচ্ছা করতেছে না। আপনার বেসিক্যালি মনে হচ্ছে যে আরে এত স্ট্রেস ভাই। এই জন্যই বলতে, এবং এই জন্যই বলছি যে জার্মানরা ওরা করে কি, যে আমি মানে ফোনটা বের করি, আপনারা ফোনে ক্যালেন্ডার ইউজ করেন কে গুগল ক্যালেন্ডার সামথিং, আচ্ছা দেন ইউ আর অন আ রাইট ট্র্যাক। মানে আমি বলবো স্ট্রেস হয়ে ধাক্কা খেয়ে শেখা। এক্স্যাক্টলি। সো এই যে মানে অডিয়েন্সকে বলবো যে অলওয়েজ ইউজ গুগল ক্যালেন্ডার। হ্যাঁ, মানে গুগল ক্যালেন্ডার অর হোয়াট এভার ক্যালেন্ডার ইউ ওয়ান্ট। একটা মানে ইয়াটা শিখাই দিই যে জাস্ট whenever something that you want to do time based, time and place based, and also with someone else or by yourself, ভাই ক্যালেন্ডার খুললে কিন্তু খুব সুন্দর মতো দেখা যায় যে এটা মানে একটা দিন বা একটা লাইন, একটা টেবিলের মতো, রাইট? একদম টেবিলের মধ্যে ইউ জাস্ট এন্টার ডেটা এন্ট্রি করা, রাইট? ডেটা এন্ট্রি করে আপনি, যেমন আমার আজকে আপনাদের সাথে এখানে বসছি, এটার পরে আমার বিকালবেলা একটা কাজ আছে, তারপর কালকে আরেকটা কাজ আছে, মানে I know what's gonna come. হ্যাঁ, তখন আর স্ট্রেস থাকে না, যে আলহামদুলিল্লাহ যে আই নো যে আমার 12টার সময় এখানে থাকতে হবে, এই কাজটা করতে হবে, দেন মানে কোনো সমস্যা নেই। অথবা আমরা যখন 5 ওয়াক্ত সালাত পড়তেছি, যে আমাদের নামাজের টাইম তো আমাদের সবচেয়ে বড় ঘড়ির মতো, রাইট? যে ওই ঘড়িটাকে যদি আমরা ফিক্স রেখে আমাদের সব কাজগুলো আগে পরে করে ফেলি এবং আমাদের ক্যালেন্ডার এন্ট্রি দিয়ে রাখি, আই মিন কেমন মানে। এবং এটাকে জার্মান ফিলোসফি ওয়াইজ আবারও বলতেছি যে দে ডু ইট নট অনলি ফর 1 month, they do it for 12 months literally, or even for 24 months. Then they know what's gonna come. They kind of like ডিজাইন দেয়ার ওন ফিউচার। পার্কিনসন্স ল বলতেছে, এবং এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনো একটা কাজ কতটুকু সময় লাগে করতে, আপনি যতটুকু সময় দিবেন এটা ততটুকুই সময় লাগবে, এটা পার্কিনসন্স ল বলতেছে। এটা কতটুকু সত্য এটা আমি জানতে চাই। আবার এটাও জানতে চাই, আমি অনেক সময় যখন আমি টিমের সাথে কাজ করতেছি, একটা কাজ হয়তো বা আমার আসলেই 2 ঘন্টা লাগতো বা 3 ঘন্টা লাগবে, আমি কি করতেছি ওরা এটা 1 ঘন্টা সময় দিচ্ছি, কারণ পার্কিনসন্স ল। এখন এইটার ফাইন টিউনিংটা আপনি আমাকে একটু বলেন কিভাবে করা উচিত? ফান্ডামেন্টালি পার্কিনসন্স লটা তো অ্যাকচুয়ালি আসছে একজন ইয়া থেকে না, যে উনি তো একটা ইকোনমিস্ট ছিলেন, মানে পার্কিনসন্স যে লটা দিছে, মানে এটা নিয়ে আমি যখন পড়ছিলাম যে এই লটা কোত্থেকে আসে, মানে হি ওয়াজ কাইন্ড অফ লাইক, মানে ওইটা বলছে যে ওই ওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে, মানে আই থিঙ্ক হি ওয়াজ অলসো ওয়ার্কিং ইন আ কনসালটেন্সি ফার্ম অর সামথিং আই গেস। এটার ফাইন টিউনিংটা একটা মাত্র ওয়ে আমি মানে বলতে পারি যেটা কিনা আমরা আমাদের কেসে করি, যে আমি তো ধরেন এই গত 3-3.5 বছর ধরে এই কর্পোরেটে কাজ করতেছি একটা বায়োটেক কোম্পানিতে। সো মানে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে অফকোর্স মানে ফার্স্ট অফ অল মানে ফ্রম আ সায়েন্টিস্ট পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট আপনি যখন বলবেন যে 2 ঘন্টার কাজকে 1 ঘন্টা লাগবে কিনা, মানে আপনি যখন পার্কিনসন্স লটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ইউ ডোন্ট নো দ্যাট, রাইট? দ্যাটস অ্যান এক্সপেরিমেন্ট। ইয়োর হাইপোথেসিস ইজ যে এটা 1 ঘন্টা লাগবে, কিন্তু দেখলেন যে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগলো। কালেক্ট দ্যাট ডেটা, সেভ ইট দেয়ার, সেকেন্ড টাইম ইউ ফিক্স ইট টু 1.5 hour, বাট দেখলেন যে তখন আবার 1 ঘন্টা লাগছে। মানে সমস্যাটা যেটা হয়েছে যে ইটস অলওয়েজ দেয়ার শুড বি সাম গ্রে জোন ইয়ার। মানে পার্কিনসন্স ল বলেন বা যাই বলেন, নাথিং ইজ রিটেন ইন স্টোনস। এখন ব্যাপারটা হচ্ছে আপনি ইউ উইল বি আ গুড মানে ম্যানেজার ইন দিস কেস, রাইট? যে আপনি ম্যানেজ করতেছেন, লেটস সে ইউ আর ওয়ার্কিং, মানে ম্যানেজিং দ্য ওয়ার্ক। যত বেশি আপনি মানে এই ব্যাপারটা, এই সাইকেলটা ইটস আ সাইকেল, হ্যাঁ, যে আপনি ধরেন পার্কিনসন্স লটা ইটস আ ল। আপনি ধরেন এগেইন মানে আমার কাছে মনে হয় না এগুলো ল, আমার কাছে মনে হয় দিস আর কনসেপ্টস। হ্যাঁ, কনসেপ্ট, এটা ল বলবো না, এটা ইটস আ কনসেপ্ট, ইটস আ কনসেপ্ট। আমরা এই কথাগুলো শুনি, এগুলোকে এমন ভাবে ল বলতেছি না, দিস আর জাস্ট concepts, maybe it worked for them. It worked for them. আমি বললাম যে এই কফিটা বানাইতে কত সময় লাগবে, তুমি যদি বলো 1 মিনিটে না হয়, 1 মিনিটে হবে না। এক্স্যাক্টলি, এভরিথিং রিকোয়ার্স টাইম। এক্স্যাক্টলি। এন্ড
যেটা বললাম যে পার্কিনসন্স লটা তো উনি উনার কনটেক্সটে উনার পার্সপেক্টিভে বলছে, উনি তো 80-20 বলছে, রাইট? প্যারেটো প্রিন্সিপাল। হ্যাঁ, সেটা প্যারেটো প্রিন্সিপাল। অ্যান্ড পার্কিনসন্স ল যেটা বলছে যে যতটুকু লাগবে ততটুকু। এখন কনটেক্সট ইজ ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের মানে বাংলাদেশের কনটেক্সট আর পার্কিনসন যে দেশে থেকে কথাটা বলছে, কোন দেশে? না, আরেকটা জিনিস আছে ভাই, দেখেন এই যে আপনি বললেন যে মানে কে বলছে, কোন সময় বলছে, কাকে বলছে। যেমন আমি আমার টিম মেম্বারদের বলছি, আমাকে বলছে ভাইয়া কি বলে এই টোটাল কাজটা করতে 2 ঘন্টা সময় লাগবে। আমি বললাম তুমি যতটা সময় ভাবছো আসলে ততটাই লাগবে। এই কথাটা বলে দিয়ে আমি চলে গেলাম। আর ও বই লিখে ফেলছে, আমার বস বলেছেন যে ওই মুহূর্তে আমি ওকে মোটিভেট করার জন্য একটা কথা বললাম, আর সেটা নিয়ে আমি আমার জীবন আদর্শ বানাইতে পারি না। তো না, এক্স্যাক্টলি। এইখানে হচ্ছে কি ফ্যাক্টর যে আমাদের যতই ল থাকুক যাই থাকুক, মানে unless you do it, unless you face that struggle, it never মানে translates. আমি ভাই এগুলা আসলে মজা লাগে যে এগুলা জিনিস আমরা শিখি, দেখি, অ্যাপ্লাই করে তখন আবার একটু ধাক্কা ধুক্কা খাই, তখন আবার একটা আপনাদের মতো মানুষকে আবার শেয়ার করি, তো ভালোই হয়। সাদন ভাই, আমরা জানি যে যেহেতু আপনি ব্রেন নিয়ে কাজ করতেছেন, হরমোনস খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি একটু হরমোনস এর ব্যাপারে আরেকটু জানতে চাচ্ছি। যেমন আমি জানি যে ডোপামিন আছে, সেরোটোনিন আছে, অক্সিটোসিন আছে, আর একটা খুব খারাপ হরমোন আছে যেটা হচ্ছে কর্টিসল, এতটুকু বুঝি যে স্ট্রেস রিলেটেড হরমোন। আমি চারটার রোলটা জানতে চাচ্ছি যে আমাদের বডি, আমাদের মাইন্ডে, আমাদের সবকিছুতে কিভাবে কাজ করে, যেগুলো ভালো সেগুলো কিভাবে আমরা আরো বেটার করতে পারি, যেটা খারাপ সেটাকে কিভাবে কমাইতে পারি, যেরকম স্ট্রেস হরমোন। যদি একটু আমাদেরকে একটু এলাবোরেট করতেন। শিওর। আই মিন আপনি তো মানে এমন একটা ওয়ার্ড বলে ফেলছেন যে ডোপামিন। এটা তো মানে এইটাই আজকালকার যুগে সবাই এটা নিয়ে কথা বলতেছে, সব জায়গায়, বই, পত্র পত্রিকা, এভরিওয়্যার। সেরোটোনিন এটা হয়তো অনেকে জানে বা জানে না। তারপরে যেটা আছে যে মানে অক্সিটোসিন আর কর্টিসল। হ্যাঁ, মানে এই চারটা হলো বেসিক্যালি ওয়ান অফ দ্য মানে ফিউ অফ দ্য হরমোনস দ্যাট কন্ট্রোলস হু উই আর। হ্যাঁ, ফার্স্ট অফ অল ডোপামিন ইজ আ কেমিক্যাল। হ্যাঁ, ইটস আ কেমিক্যাল বা নিউরোকেমিক্যাল অর সামথিং, যেটা বলা যায় ভালো এই সেন্সে যে ডোপামিনের মাধ্যমে আমরা হ্যাবিট বিল্ড করি। আচ্ছা, ইফ ডোপামিন ইজ নট দেয়ার we cannot মানে build the habit and everything. হ্যাঁ, মানে ডোপামিন ইটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মানে এটা অনেক কেসে কাজ লাগে। যে একটা হ্যাবিট মানে কি, যে একদম নতুন আনকরা একটা জিনিস, যে ধরেন মানে প্রতিদিন সকালবেলা আপনি একটা জায়গা থেকে কফি খেয়েছেন, একটা জায়গা থেকে, স্পেসিফিক জায়গা থেকে, মানে আপনি একবার খেলেন, আপনার কিন্তু ডোপামিন মানে রিলিজ হবে কফিটা খেলে, যে প্লেজার মানে থাকে না, বলছে প্লেজার হরমোন অর সামথিং। কিন্তু নট অনলি দ্যাট, মানে আপনি যে ধরেন একদিন গেলেন, 2 দিন গেলেন, প্রতিদিন সকালবেলা তার সাথে একটা দেখা হচ্ছে একটা কফি শপে, একটা মানে যে কফি বারিস্টা অর সামথিং, ডোপামিনটা আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করে দিচ্ছে যে না, মানে যদি আপনি ওখানে যান তাহলে আপনি একটা কফি পাবেন, তাহলে আপনি একটা প্লেজার পাবেন। ওকে, মানে একটা প্লেজার। হ্যাঁ, মানে লাইক আপনি যদি এটাকে মার্কিং করেন যে প্লেজার মানে একটা, মানে 1 প্লেজার, 2 প্লেজার, 3 প্লেজার, কোয়ান্টিফাই যদি করেন, তো তারপর আপনি ধরেন অফিসে যাচ্ছেন, মোটিভেশন, মানে ডোপামিনটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছে আমাদের বিহেভিয়ারটা, মানে কন্ট্রোল করতে, বাট অলসো মোটিভেশনেও ডোপামিন ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল কেমিক্যাল। কিভাবে বলি, একটা খারাপ এক্সাম্পল দিই, যে অনেকের ধরেন অফিসে যেতে ভালো লাগে না, ঠিক আছে, যে ধরেন একই জিনিস বারবার করতেছে, রুটিন ওয়ার্ক হয়ে গেছে, যে 9টা 5টা একই কাজ করতেছে। ঘুম থেকে উঠেই তাকে দেখা গেছে দাঁত মাজতে হবে, তাকে ড্রেস আপ করতে হবে, তারপরে অনেক স্টেপ ফল করে দেন তারপর সে ধরেন একটা উবার ডাকলো, অথবা সে সাইকেলে অফিসে যাচ্ছে। তো অনেকগুলা স্টেপ যে হচ্ছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই যে কিউগুলা হচ্ছে, এখানেও মানে মোটিভেশনটাকে ধরে রাখার জন্য ডোপামিন এক্সপ্রেশনটা, ডোপামিন মানে ভিতরে, মানে ব্রেনের ভিতর থেকে তো বের হচ্ছে জিনিসটা। ব্রেনের বিভিন্ন মানে স্পেসিফিক রিজন আছে, বিভিন্ন সেল মানে নিউরন আছে, ফর এক্সাম্পল যে ডোপামিনার্জিক নিউরন বলে এটাকে। তো ডোপামিনার্জিক নিউরন যখন ডোপামিন রিলিজ করতেছে, এইটা হচ্ছে কি মানে ডেইলি সাইকেলে, মানে ডেইলি হ্যাবিটে। এখন ধরেন যে ডিমোটিভেটেড, যার মধ্যে মোটিভেশন নাই, তার ওই কাজটা করতে গেলে তার ডোপামিন ধরেন রিলিজ হচ্ছে না, বা মানে ব্লকড সামহাউ। হ্যাঁ, তখন বেসিক্যালি সে খুবই মানে ডিমোটিভেটেড হবে, কাজ করতে ইচ্ছা করবে না। তার ডোপামিন যেহেতু মানে কম রিলিজ হচ্ছে, তো আলটিমেটলি তখন কি, সে তখন নিজেকে ধাক্কায়, তখন যে আমরা একটা পুশ করি নিজেদেরকে, রাইট? তখন আবার ডোপামিন রিলিজ হওয়া শুরু করে, ডোপামিন বের হয়, দেন মানে উই গেট মোটিভেটেড টু ডু দ্যাট স্টাফ। তো বুঝছেন, ডোপামিনটা আমাদের হ্যাবিট বিল্ড আপ করে। শুধু তাই না, মানে থাকে না যে একটা কাজ করতে হলে মোটিভেশন লাগে, ওইটাও ডোপামিনের জন্য
মানে মোটিভেশনটাই কি ডোপামিন, ব্যাপারটা কেমন? মানে ব্যাপারটা এইভাবে এত ইজি না, মানে এমন না যে আপনি আজকে ধরেন বাজারে যে ডোপামিনের ইনজেকশন নিয়ে আপনি ইনজেক্ট করলেন দেন ইউ গেট লাইক সুপার মোটিভেটেড, এরকম না। মানে ইটস অল অ্যাবাউট the environment that you are in. মানে এনভায়রনমেন্ট বলতে যেমন আমি এই এনভায়রনমেন্টে আছি, এখানে অনেক লাইট, একটা এনভায়রনমেন্টে আছি। ধরেন আপনি আপনার রুমের কথা চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট ইউর রুম, হ্যাঁ, হাউ অর্গানাইজড ইট ইজ, ইফ ইটস সুপার অর্গানাইজড রুম অর ডিসঅর্গানাইজড। যেরকম আমার মনে পড়তেছে আমি হামবুর্গে আমার বাসায় মানে আমার কাপড় চোপড় খুবই ডিসঅর্গানাইজড ভাবে রেখে আসছি, ঢুকলে কিন্তু খারাপ লাগে দেখতে, রাইট? কিন্তু যখন আপনি গুছায় ফেলেন, মানে পুশ করে গুছায় ফেলেন, দেন ইউ গেট মানে রিয়েলি গুড। মানে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার না যে আপনি যখন ঘর গুছান আপনার ভালো লাগে, এটার কারণ দেন মানে এই কষ্ট করে আপনি যখন ঘর গুছাচ্ছেন, যখন আপনার ডোপামিন বেরোচ্ছে না, বাট ইউ স্টিল ডু ইট, ইউ পুশ ইউরসেলফ। যখনই আপনার এনভায়রনমেন্টটা একদম অর্গানাইজ গোছানো হয়ে যায়, দেন ইউ ফিল ব্যাড, ইউ ফিল ভেরি ভেরি গুড, ইউ ফিল মানে ওই ব্যাড থেকে গুড হয়ে যায়। যে আপনার তখন প্লেজার বেরোচ্ছে, তখন আপনার ডোপামিন বেরোচ্ছে, সো দ্যাটস ওয়াই ইউ ফিল বেটার। হ্যাঁ, তখন সো ধরেন আমি জিমে যাচ্ছি, জিম করতেছি, দৌড়াইতেছি, আপনি যেমন দৌড়ান ফর এক্সাম্পল, সো তারপরে তো ডোপামিন রিলিজ হচ্ছে। হ্যাঁ, মানে আগেও হচ্ছে পরেও হচ্ছে, আগে হয় পরেও হয়। হ্যাঁ, এবং আগে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কি যে মানে আমরা সবসময় ডোপামিন যে অ্যাডিকশন বা সামথিং এটাকে আমরা পরে রিলেট করি, যে কিন্তু অ্যাকচুয়ালি ডোপামিনটা মানে আমাদেরকে আরো ভালো মানুষ হওয়ার জন্য মানে করতে পারে যদি আমরা এই গুড হ্যাবিট গুলা করতে পারি। কেন বলতেছি যে দেখেন ডোপামিনে তো চোখ কান নাক মুখ গলা কিছু নাই, কেন বেরোলো জানে না। হ্যাঁ, কেন বেরোলো জানে না, এক্স্যাক্টলি। মানে ডোপামিনার্জিক নিউরন জাস্ট বের করতেছে কারণ প্লেজার দরকার। এখন এই প্লেজারটা আমরা কোথা থেকে নিচ্ছি, ভালো সোর্স থেকে নিচ্ছি না খারাপ সোর্স থেকে নিচ্ছি? আচ্ছা, এখন ব্রেন, বুঝছেন, ব্রেন হলো এমন ভাবে আল্লাহপাক বানাইছে, অলওয়েজ শর্টকাট খুঁজে। শর্টকাট মানে বেসিকলি যে ব্রেন অলওয়েজ ট্রাইস টু বি ইন আ ভেরি প্লেজারেবল মুড বাই ডিজাইন। হ্যাঁ, যে এর জন্য আমরা কিন্তু ওই যে মানে সবসময় মানে মনে হয় যে থাক আমরা কম কাজ করি, বুঝছেন না? মানে আমরা আমাদের কিন্তু কাজ করতে কারো কিন্তু কাজ করতে ভালো লাগে না, রাইট? মানে আমরা সবাই মনে করি যে আমরা চুপচাপ বসে থাকবো, মাস শেষে আমাদের স্যালারি চলে আসবে এত লাখ টাকা অর সামথিং, বাট দ্যাটস নট দ্য কেস। এখন ওই ডোপামিনটাকে আমরা মানে এটা তো বেসিক মেকানিজম যে ডোপামিন আমাদেরকে অ্যাটাচ করে একটার সাথে, এই যে ফোনের সাথে অ্যাটাচ করতেছে। আমরা অলওয়েজ উই নো যে আমাদের ফোন, যেমন ফোন হোক ফর এক্সাম্পল, আমাদের অভ্যাস যে আপনি জিমে যাইতেছেন, প্রতিদিন আপনার মধ্যে একটা পুশ কাজ করতেছে, রাইট? যে আমার জিমে যেতে হবে, এই যে যেতে হবে এটার পুশটাও আসতেছে ডোপামিন থেকে। যে দ্য লেভেল, ইফ ইউ হ্যাভ লেস ডোপামিন অর সামথিং, ইউ হ্যাভ মানে ইউ ডোন্ট বিল্ড দ্যাট হ্যাবিট এনিমোর। আই হ্যাভ এ কোয়েশ্চেন। যেমন আমরা অনেক সময় ডুম স্ক্রোলিং বলি, যে আমরা একটার পর একটা দেখতেছি, সো যখন দেখতেছি তখন তো আমার ভালো লাগতেছে, হ্যাঁ, তখন সেরোটোনিন রিলিজ হচ্ছে, তখন আবার সেকেন্ড কেমিক্যালে চলে যাচ্ছি, রাইট? যে ডোপামিনটা অ্যাকচুয়ালি আমাদের পথ খুলে দিচ্ছে, তারপরে সেরোটোনিন ইজ আ প্লেজার, মানে ইটস আ হ্যাপি হরমোন বলে। সেরোটোনিনের কাজই হচ্ছে যে মানে ইট মেক্স ইউ হ্যাপি এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, মানে ডোপামিনটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মাস্টার, মানে ওটার ফাংশন বেশ অনেকগুলা, সেরোটোনিনের অনেকগুলো ফাংশন, বাট মেজর ফাংশন হচ্ছে সেরোটোনিন যখনই বেরোয় দেন ইউ ফিল হ্যাপিয়ার। হ্যাঁ, সো ইট কামস লাইক মানে ইন ওয়েভস। হ্যাঁ, মানে ওয়েভের সাথে সাথে আসে, যে মানে এটা তো এমন না যে ওই যে লাইট সুইচের মতো একটা, মানে একটাই আসে, ডোপামিন রিলিজ হয় ডোপামিনার্জিক নিউরন থেকে, তেমন তারপর সেরোটোনার্জিক নিউরনও আছে, মানে নিউরন যেগুলো অনলি সেরোটোনিন বের করতেছে, প্রডিউস করতেছে। এবং হরমোনগুলো যেভাবে কাজ করে, যে কিছু নিউরন খুব অল্প, ধরেন কয়েক হাজার নিউরন এটা রিলিজ করতেছে, দেন দিস হরমোনস গেটস মানে এভরিওয়ার ইনটু দ্য ব্রেইন, হ্যাঁ, everywhere into the brain, and then it affects the whole brain, but for a couple of I don't know minutes or hours or something, then আবার তো এই মলিকুলগুলো তো চলে যাচ্ছে। এবং এইভাবে এই যে অ্যাডিকশন, মানুষজন এই ডুম স্ক্রলিং করতেছে, বিকজ ধরেন 1 ঘন্টা ডুম স্ক্রলিং করলো, তার ডোপামিন বের হয়ে তাকে এটার মধ্যে ঢুকাইলো, তারপর সেরোটোনিন বের হয়ে তার মানে হ্যাপি হলো, কিন্তু মানে তারপরে মানে ইটস আ সাইকেল লুপ, বুঝছেন না? মানে সে মানে ডোপামিনটা তাকে এই হ্যাবিটে নিয়ে যাচ্ছে, এবং সে সমস্যাটা যেটা হয় যে যখন সে স্টপ করতেছে, যখন সে ডুম স্ক্রলিং স্টপ করতেছে, যখন সে থামা দিচ্ছে, তখন তার ব্রেনের মধ্যে মানে এই যে ডোপামিনের থ্রেশহোল্ড বলে এটাকে, যে তার আবার ডোপামিন লাগবে, মানে আবার একটা মানে আবার হিট লাগবে, থাকে না? এটা এই দিস ইজ লাইক লিটারালি মানে ড্রাগস অ্যাডিকশন কিন্তু এভাবেই হয়। মানে আমি জাস্ট মানে ওই যে কোকেইন, হিরোইন, এইসব যে খারাপ ড্রাগসগুলো আছে না, তারা সেখানে তো কি একটা ইনজেক্ট করতেছে, রাইট? মানে এগুলা না আমাদের পড়াইছিল, এই জন্য আমি এগুলো বলতেছি, যে ওই ড্রাগটা ডাইরেক্টলি যে ব্রেনে যে ইট গিভস সো মাচ প্লেজার, এত ডোপামিন মানে বুম করে বের করে,
যে ওই যে যারা ড্রাগ অ্যাডিক্ট দে এগেন ওয়ান্টস টু হ্যাভ দ্যাট ইনজেকশন করে করে তাদের ডোপামিন ধরেন নর্মালি আমাদের হয়তো 10 লেভেল বেরোয়, যারা অ্যাডিক্টেড, যারা মানে ইনজেকশন অ্যাডিক্টেড অথবা ডুম স্ক্রলিং অ্যাডিক্টেড, তাদের ডোপামিন মানে দরকার হয় ব্রেনে 100, বুঝছেন? মানে আমাদের তো ধরেন মানে আমি জাস্ট লাইক স্কেলিং বলতেছি যে মানে এক্স্যাক্টলি না, মানে ধরেন অল্পতেই তুষ্ট থাকা ভালো, ঠিক আছে, আমি সেটাই বলতেছি যে ডোপামিনটার এইটা হলো ব্যাপার যে আমরা ইন জেনারেল আমাদের মানে এত বেশি তো দরকার নেই বা এত বেশি স্টিমুলেশনের তো দরকার নেই, বাট উই আর অলওয়েজ স্টিমুলেটিং আওয়ারসেলভস উইথ এভরিথিং, মানে এবং এভরিথিং আমরা স্টিমুলেশন দিচ্ছি। এই জন্য ডোপামিনটা আমাদের মানে আমরা ডোপামিনকে কন্ট্রোল করতেছি না, ডোপামিন আমাদেরকে কন্ট্রোল করতেছে। And that is basically making us like a robots actually. Yeah, মানে we are always running behind all those quick pleasures. মানে quick মানে থাকে না যে মানে immediate pleasureটাই হলো ডোপামিন মানে বেশি দরকার ব্রেনের মধ্যে, যে ডুম স্ক্রলিং করে অথবা ড্রাগ নিয়ে অথবা wherever, মানে এজন্য এটার মানে ডোপামিনটাকে কন্ট্রোল করতে হবে। আমি যদি এখন ভালো দিকটা বলি, মানে ভালো হ্যাবিট বিল্ড আপ করতে হবে, ভালো হ্যাবিট। মানে ডোপামিন ওই যে যেরকম বলতেছিলেন, ডোপামিনের তো আসলে চোখ নাক মুখ কিছু নাই, হ্যাঁ। সো ওকে যেই দিকে আমি আসলে নিয়ে যাব স্টিয়ার করব, হ্যাঁ সেই দিকেই ও যাচ্ছে। জি জি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটা মনে হয় বুঝতে পারতেছি আপনার কথা থেকে শুনে, সেটা হচ্ছে মানুষের যতগুলো প্রবলেম দেখতে পাচ্ছি, এটা এই যে আমি স্ক্রলিং করতে গিয়ে হুকড হয়ে যাচ্ছি কিনা, আমি আমার প্রোক্রাস্টিনেশন বেড়ে গেছে তাই আমি টাইম ডেডলাইন মিট করতে পারি না, সিমিলার ওটাও ডোপামিন বেসড আর কি, যে প্রোক্রাস্টিনেশন, আমার ডোপামিন নাই দেখে আমি ওদিকে করতেছি, অথবা যে রিলেশনশিপস গুলো আমি খুব বেশি মনোযোগ দিতে পারি না, অ্যাটেনশন দিতে পারি না, যেমনটা আপনি বলেছিলেন যে কারো কথা আমি যদি আসলে মনোযোগ দেই বা সেটা আমার মেমোরিতে রেজিস্টার হচ্ছে, হ্যাঁ একটা মানুষকে আমি দাম দিচ্ছি মানে আসলে মেমোরি, আমি ডোপামিন পাচ্ছি না তাই আমি অ্যাটেনশন দিচ্ছি না। এই যে ডোপামিনের একটা ট্র্যাপে আমি পড়ে যাই, এটা মনে কমন একটা ওয়ার্ড আমি বুঝতে পারছি এখানে, যে আপনি বলছিলেন মানুষ সবকিছু খুব কুইক চায়, এভরিথিং সবকিছুতে শর্টকাট চায়। এখন আল্লাহ তো আমাদের কিভাবে বানাইছেন, জি জি জি, আর যিনি আমাদেরকে বানাইছেন তিনি আমাদের এখানে বলে দিতেছেন যে আমাদের এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে ধৈর্য ধারণ। এক্স্যাক্টলি, পেশেন্স ইজ দ্য কি ওয়ার্ড। যেই পুরো ওয়ার্ল্ডের প্রতিটা জিনিস যখন এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যে ফাস্ট, যেমন তুমি সফল হতে চাও, এই যে এই কোর্সটা করো সফল হয়ে যাও, তাই না? মনে করেন এরকম তুমি চারদিকে ঘুরে বেড়াবা আর তোমার প্যাসিভ ইনকাম আসতে থাকবে, কোটিপতি হয়ে যাবা, শর্টকাট সবকিছু না। তুমি যদি ঘুমন্ত অবস্থায় তোমার ইনকাম না হয় তাহলে ওকে ইন্টারেস্টিং। তারপর এন্ড অলসো মানে এটা কিন্তু এখনকার কনসেপ্টগুলো বলতেছেন, বাট লুক এট দ্য ফুড, বিকজ অ্যাজ আই সেড ফ্রম সায়েন্টিফিক পার্সপেক্টিভ, ফাস্ট ফুড, রাইট, ফাস্ট ফুড ইজ ফাস্ট, মানে and food becomes fast how ওই ডিপ ফ্রাই করে, অথবা মানে যে খাবারের যত মানে ওই যে মানে খারাপ জিনিসগুলো তো ফাস্ট ফুড থেকে। আমরা ফাস্ট ফুড খেয়ে কে ভালো থাকতে পারছে আপনি বলেন তো? ফাস্ট ফুড খেয়ে কে ভালো থাকতে পারছে? সো মানে আমাদেরকে ওই যে যেটা বললেন যে পেশেন্স, হ্যাঁ মানে পেশেন্সটা আমরা বাই ডিজাইন আগে কিন্তু ছিল, মানে এই যুগে এসে সবকিছু এতটা স্কুইজড হয়ে গেছে, স্টিমুলেশন যেটা আপনি বললেন না, ওভার স্টিমুলেটেড, উই আর অলওয়েজ স্টিমুলেটেড বাই এভরিথিং, মানে দ্য এনভায়রনমেন্ট দ্যাট উই আর লিভিং ইন রাইট নাও, মানে সবকিছু আমাদেরকে খালি এদিক নিয়ে যাচ্ছে। আপনি কি একটা কথা কেমন ডোপামিন অলওয়েজ ডোপামিন হিট পাচ্ছে, এটা করলে মনে হয় না, মানে এটা করলে মজা লাগতেছে, সবই করলে মজা লাগতেছে। ভাই এটা তো নর্মাল লাইফ না, তাহলে মানে এত মানে তাহলে আমরা কোনটা করবো, রাইট? আমরা মানে গ্রেটনেস আসে তো বেসিক্যালি দেখেন, মানে যে কোনো কিছু ফান্ডামেন্টালি যত মানে বড় কিছু হয়েছে সারা দুনিয়াতে, সবকিছু কিন্তু টাইম মানে ইনভেস্ট করে হয়েছে, মানে ইনভেস্টমেন্টটা কিন্তু ইনভেস্টমেন্ট ফ্যাক্টরটা কিন্তু টাইম। মানে আপনি সায়েন্টিফিক ডিসকাভারি বলেন, একটা সায়েন্টিফিক মানে ডিসকাভারি বলেন, বা বিজনেস মানে যত মানে গ্রোথ হয়েছে, সবকিছু মানে সায়েন্স, বিজনেস বা পার্সোনাল ডেভেলপমেন্ট একদিন দুই দিনে কিন্তু হয় না। হ্যাঁ মানে আপনি একটা মানুষের কথা যদি চিন্তা করেন, যে মানে আমাদের যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যদি দেখি, হ্যাঁ যে উনি কি একদিনেই সবকিছু পেয়ে গেছেন? ওনার 63 বছরের লাইফটা, হ্যাঁ ইট ওয়াজ নট লাইক অ্যান ইজি শট, না সবকিছু টাইম লাগছে। এটা তো আমরা আমাদের মডেল, বেস্ট মডেলের কথা বলতেছি, বাট আপনি যত বডি বিল্ডার আছে, ওই যে যারা কিনা ওই যে অনেক
কসরত করছে, বাট ওই যে একটা বই আছে না যে ক্যান্ট হার্ট মি, হ্যাঁ, ওই যে যিনি লেখছেন আর কি, যে গগিন্সের যে বইটা, ওর লাইফস্টাইল আমি পড়ছি ওর সামথিং, ও কি এরকম মানে এত ইজি লাইফ পাইছে। তারপর এটা তো পার্সোনাল বললাম যে টাইম লাগে, ইট অলওয়েজ নিডস টাইম অ্যান্ড পেশেন্স, হ্যাঁ। কিন্তু আমরা ডোপামিনের কি বলবো এটাকে, ডোপামিন মানে আমাদের ব্রেন তো ডিজাইনড এভাবে, তো আমরা যাই করি নতুন কিছু, নতুন নভেলটি কিছু, নতুন কিছু করলে কিন্তু ডোপামিন রিলিজ হয়, নতুন কিছু। ফর এক্সাম্পল আমি যে পডকাস্টে আসি, এটা আমার জন্য নতুন কিছু, আমার কাছে খুব ভালো লাগতেছে, আই এম অ্যাকচুয়ালি ফিলিং কোয়াইট গুড, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বলে or something, বাট অ্যাজ আই সেড যে নতুন এক্সপিরিয়েন্স, বা যেটা মানে এই যে মানুষজন অলওয়েজ নভেলটি সিক করে, হ্যাঁ, নতুন নতুন কিছু জানতে চায়। এটা এই যে কিউরিওসিটি যে মানে যে ইংলিশ ওয়ার্ডটা, এটা বাংলা আমি জানি না, বাট কিউরিয়াস হওয়া, হ্যাঁ, আচ্ছা, অনুসন্ধান করা, সার্চ করা, এগুলাও কিন্তু ডোপামিন বের হয়। আপনি জাস্ট গুগল সার্চ করতেছেন বা ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, ইউ হ্যাভ আ ডোপামিন স্পাইক অন ইউর ব্রেইন, হ্যাঁ। সো এই জন্য যেটা হয় যে মানুষজন মানে হয় ভালো দিকে কিউরিয়াস হয়, অথবা খারাপ দিকে কিউরিয়াস হয়ে খারাপ জিনিসগুলো অ্যাডপ্ট করে, অথবা ভালো জিনিসগুলো অ্যাডপ্ট করে। সো এট দি এন্ড অফ দ্য ডে চয়েস আমাদের হাতে, হ্যাঁ, আমরা কোন দিকে কিউরিয়াস হব। তার মানে আমি যেটা আমি বলবো, আমি মনে যে সামারিটা আমি এখানে টানতে পারতেছি, যে একটা হলো যে কি ডোপামিন লেটস 10 হইতেছে ভাই, 10 নরমাল, আর 10-এর উপরে যখন মানে বেস লাইনের উপরে যখন অনেক বেশি চলে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ব্রেন ক্র্যাক হওয়া শুরু করতেছে। কারণ আমাদের দরকার 100টা মলিকিউল দরকার ডোপামিনের, বুঝছেন। আমাদের নরমালি দরকার 10টা, ওই ক্র্যাক হয় যখন, তখন আমাদের ব্রেনটা ইউজ টু হয়ে যায় যে আমাদের 100টা ছাড়া আমাদের ব্রেন জেগে থাকবে না, কনসিয়াস থাকবে না, আমাদের করার মতো কাজ, মানে কাজ বেসিক ফাংশনটাই তাদের হচ্ছে না, বিকজ ওই কনস্ট্যান্ট কুইক প্লেজার পেয়ে আসতেছে। আমি আমার ক্লাসে একদিন হচ্ছে যে আমাদের যে ফোনে তো স্ক্রিন টাইম একটা অ্যাপ আছে, এবং আপনি যখন দেখতেছেন আপনিও দেখতে পারবেন যে স্ক্রিন টাইম একটা অ্যাপ আছে, অ্যাপেলেও আছে, অ্যান্ড্রয়েডেও আছে, স্ক্রিন টাইম দেখতে পারবেন যে আপনি প্রতিদিন কতক্ষণ সময় ব্যয় করতেছেন হচ্ছে স্ক্রিন টাইমে। আমি ক্লাসে এরকম একটা আমার ক্লাসে আমি বলতেছিলাম যে আপনারা সবাই একটু চেক করেন, সবাই দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভাই 7 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 13 ঘন্টা, 5 ঘন্টার নিচে কারো না, এবং ইনক্লুডিং মাইসেলফ অনেক সময়। And just only on the phone, not only on the laptop, only on the smartphone. এবং এটাতে প্রবলেম কি হয় জানেন, স্মার্টফোনের স্ক্রিন তো 6 ইঞ্চি থাকে, মানে খুবই ছোট। আমাদের আমরা সবসময় স্মার্টফোনের ছোট্ট স্ক্রিনে তাকায় থেকে জিনিসগুলা, ইনফরমেশনটা আমরা ডাইজেস্ট করতেছি বা পাচ্ছি, মানে আমাদের ভীষণ, মানে দেখেন এই জায়গাটা কত বড়, হ্যাঁ, মানে বড় আমাদের ভীষণ এত ন্যারো হয়ে গেছে, মানে আমাদের ফোকাসটাও ন্যারো হয়ে গেছে, মানে আমরা শর্ট সাইটেড হয়ে যাই। এবং দেখেন ইনফরমেশনগুলো এত কুইকলি আসতেছে, উই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ডাইজেস্ট দ্যাট। মানে আমরা একটা স্ক্রল করছি, সিম্পল, এটা তো সবাই জানি আমরা, যে ফেসবুকের মধ্যে একবার ভালো নিউজ, একবার খারাপ নিউজ, ভালো নিউজ, খারাপ নিউজ, বা থাকে না যে একবার ধরেন এই যে রিসেন্টলি আমাদের মাইলস্টোনে যে ঘটনাটা ঘটলো, ধাপ করে একজন একটা মিমের একটা মিম শেয়ার করছে, ধাপ করে আবার আরেকজন একটা ফানি পোস্ট অর সামথিং, আলটিমেটলি দেখেন আমাদের ইমোশনটা আমাদের যে এত মানে আপ ডাউন করতেছে, it's unhealthy to be very honest, stable থাকতেছে না। সো আমাদের মানে আলটিমেটলি যে ডোপামিন যেটা বললাম, সেরোটোনিন যেটা বললাম, তারপর অক্সিটোসিন, এটাকে বলে লাভ হরমোন ফর এক্সাম্পল, এটা কখন রিলিজ হয়, কেন দরকার, মানে এগুলা কখন রিলিজ হয়, খুবই মানে ইজিয়েস্ট এক্সাম্পল হলো যখন একটা মা তার বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে তার এই যে অ্যাটাচমেন্ট হয় না, যে মা ধরেন দেখেন একটা মা অনেক কষ্ট করে একটা বাচ্চাকে দুনিয়াতে আনলো, ওয়াই এই যে ভালোবাসাটা যে তৈরি হয়, এটা জাস্ট অক্সিটোসিন রিলিজ হওয়া শুরু করে ব্রেন থেকে, দেন দে গেট সো অ্যাটাচড, এবং মানে মায়ের তৈরি হয়। কারণ আদারওয়াইজ মানে মা কেন ভালোবাসবে তার বাচ্চাকে, আমরা তো বলি যে আচ্ছা বাচ্চা হয়েছে বলে ভালোবাসতেছে, কিন্তু দ্য সেন্ট্রাল কি মানে হরমোন ইজ অক্সিটোসিন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে মানে এটা বাবার ক্ষেত্রেও হয়, মানে একটা বাচ্চার উদাহরণ দিলাম, তারপরে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা ছেলে মেয়ের সাথে বাবা মার সম্পর্ক হতে পারে, মানে যখনই মানে বুঝছেন, মানে এটা মানে রিলিজ হয়ে আমাদের ব্রেনকে প্রাইমড করে, হ্যাঁ, প্রাইম করে এইভাবে যে যখনই আমরা তাহলে ওই লাভিং পার্সনটাকে দেখবো, আমাদের মধ্যে ওইটা আবার রিলিজ হবে। এবং
অক্সিটোসিনের সাথে দেন এগেন ইটস বেসিক্যালি কমপ্লেক্স নেটওয়ার্ক, তখন আবার ডোপামিন, সেরোটোনিন ওগুলাও আর বের হয়। হ্যাঁ, মানে আলটিমেটলি মানে ব্রেনটা তো খুব নেটওয়ার্ক, মানে এই অর্কেস্ট্রেটেড। হ্যাঁ, যে ধরেন এই যে লাভ হরমোন অক্সিটোসিন দিয়ে শুরু হয়, বাট এরপরে আবার আমাদের বারবার ইচ্ছা করে না যে ওই মানুষের সাথে আবার দেখা করতে, হ্যাবিট বিল্ড আপ হয়ে যায়, কিন্তু তখন আবার ডোপামিন ইজ প্লেইং দ্য রোল, দেন সেরোটোনিন, বুঝছেন? তো মানে এমন না যে একটা মলিকিউল দিয়ে আপনার সব হবে, মানে ব্রেন ইজ সাচ এ কমপ্লেক্স মেশিন যে এটার এমন না যে ওই মাস্টার রেগুলেটর বলে কিছু আছে। মানে অ্যাট এ টাইম আমাদের উচিত হবে যে এই যে কর্টিসলও আরেকটা ফ্যাক্টর, যেটা বলতেছিলাম যে মানে কর্টিসলও আবার দরকার আছে। কিন্তু কেন কর্টিসল কি করে? কর্টিসল কেন? স্ট্রেস হরমোন, টেনশন দেয় তো খালি। হ্যাঁ, আমি তো বলছি না যে টেনশন দেয় না। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, হ্যাঁ, আমি ওই যে বলতেছি না যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে উই আর অ্যাওয়েক, আমরা ওয়েকফুলনেস, কর্টিসল স্পাইক যদি আমাদের সকালবেলা না হয় আমরা তো কাজই করতে পারবো না। হ্যাঁ, মানে এই যে ধরেন, হ্যাঁ, কর্টিসল স্পাইক দরকার আছে। এবং সকালবেলা প্রত্যেকটা মানুষের, যারা ধরেন সকাল অফিসে যাওয়ার সামথিং, এবারে স্টাডিও আছে, সায়েন্টিফিক স্টাডি, যে তাদের ব্লাড ড্র করে তারা দেখা গেছে বেশ অনেক আগের স্টাডি, যে এক্স্যাক্টলি ওই 8টা-9টার দিকে মানুষের হিউম্যান বিং ওই যে সার্কেডিয়ান রিদমের কারণে এমনি একটা স্পাইক হয়। এটা কি সবার ক্ষেত্রে নাকি? সবার ক্ষেত্রে হয়। যারা রাত জাগে তাদেরও সেম? এখন যারা রাত জাগে তাদের ওই স্পাইকটা হয়তো পরে হয়, বুঝছেন? মানে এই কর্টিসলটা, এই হরমোনটা, এই স্ট্রেস হরমোন বলে না, এবং আমাদের ডিসকাশন শুরুতে কিন্তু বলছি যে স্ট্রেস ইজ এ গুড থিং। এই সকালবেলা কর্টিসলের স্পাইকটা যদি না হইতো, আপনি কিন্তু খুব মানে ইন জেনারেল বলতেছি, হ্যাঁ, ইন জেনারেল 90% মানুষের ক্ষেত্রে বা 99.99% ক্ষেত্রে যে কর্টিসল স্পাইক হওয়ার সাথে সাথে ইউ বিকাম অ্যাওয়েক, মানে ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু, অ্যান্ড দেন ইউ গেট রেস্ট, ইউ গেট মানে দাঁত ব্রাশ করে দেন আপনি অফকোর্স আপনি যদি ফজরে ওঠেন, মানে সেটার পরে তারপরে বেসিক্যালি আপনার স্পাইকটা হলো। দেন সকালবেলা অফিসে যাওয়ার পরে, বা কেউ যদি হোম অফিস করে আর সামথিং, হ্যাঁ, সকালবেলা ইমেলগুলো আসতেছে বা কাজ হচ্ছে, কর্টিসল মেক্স ইউ সো অ্যাওয়েক, হ্যাঁ, মানে সো অ্যাওয়েক ইন দ্য মর্নিং। মানে এই জন্য কর্টিসলটা দরকার আছে। কর্টিসল ছাড়া কিন্তু আপনি সকালবেলা দেন ইউ বিকাম লাইক, মানে আমি কাজ করার জন্য আমার কোনো আর্জ থাকবে না। তো আমি মনে করি টেনশন আছে যে আমার আজকে একটা ওই টেনশনটাই কর্টিসলটা তৈরি করে। শুট আছে, এক্স্যাক্টলি, আমার একটা এক্সাম আছে, আমার বাচ্চাটাকে এখানে নিয়ে যেতে হবে, এক্স্যাক্টলি, স্কুলে নিয়ে যেতে হবে, সামথিং কিছু একটা, মানে তাগাদা পুশ দেয়। ওই যে ব্যালেন্স স্ট্রেস কন্ট্রোল করা যাবে, অলওয়েজ গুড। এক্স্যাক্টলি। এন্ড প্রবলেম হলো কি জানেন, যখন কর্টিসলটা এই যে এটা তো মানে আমাদের শরীরে এমনি রিলিজ হচ্ছে স্ট্রেস হরমোনটা সকালবেলা স্পাইক হয়, লিটারলি ইটস আ স্পাইক, মানে কয়েক ঘন্টার জন্য রিলিজ হয়ে আমাদের মানে ব্লাডে পাওয়া যায়, মানে সব জায়গা থেকে, মানে ইটস এভরিওয়ার, বিকজ ইটস আ হরমোন আবার মানে ইটস ট্রাভেলস এভরিওয়ার বেসিক্যালি। সো কর্টিসলটা 1-2 ঘন্টার জন্য, কয়েক ঘন্টার জন্য স্পাইক হয়ে যাবার নর্মাল লেভেলে চলে আসে, দেন মানে উই বিকাম নর্মাল, না দুপুরের দিকে আর সামথিং। তারপরে মানে দুপুর বিকালের পরে আবার মানে এই যে আমরা যে ঘুমায় যাচ্ছি না, যে কর্টিসল কিন্তু আস্তে আস্তে মানে ওই যে রাত্রের দিকে আবার কমে যায়। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে আমাদের যে টেনশনগুলা যখন বিকাল দিকে, মানে টেনশনের মতো নিউজগুলা অথবা হোয়াট এভার, মানে আমাদের স্ক্রল করতেছে একটার পর একটা, হ্যাঁ, মানে খারাপ নিউজ আসতেছে আর সামথিং, হ্যাঁ, তখন আমার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের ডেইলি হ্যাবিটটাকে এমন ভাবে নিতে হবে যে আমরা স্ট্রেসগুলোকে সকালে নেই, তারপরে মানে থাকে না যে একটা গ্রেডিয়েন্টের মতো করে নিয়ে আসা, যে আমাদের সকালবেলা আমাদের যেহেতু স্ট্রেস টাইম, ইউ বেসিক্যালি স্পেন্ড all the stressful works in the morning, all the stuff, and then আস্তে আস্তে আপনি ডিম করে নিয়ে আসলেন বিকালের সন্ধ্যার দিকে। ভাই আমাদের এপিসোড তাহলে কয়টার দিকে আপলোড করা উচিত? I mean, well, মানুষ, that's a very good question. মানুষ তো রিল্যাক্স করার সময় এই পডকাস্টটা দেখবে, I guess, right? I guess সন্ধ্যার দিকে, সন্ধ্যা let's say সন্ধ্যা যখন ধরেন মাগরিবের ওয়াক্ত শেষ, তো সবাই কিছু টাইম আছে, ওই সময় দেওয়া হয়। ভাই আমার কাছে that's a good point, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েশ্চেন আছে ভাই। Sure. একটা হচ্ছে ভাই, আমরা দেখেছি যে ছেলেরা তাদের স্ট্রেস নেয়ার ক্যাপাসিটি একরকম, মেয়েদের স্ট্রেস নেয়ার বা তাদের ওইটার প্যাটার্নটা আরেক রকম। আবার ছেলেরা কোনো একটা স্ট্রেস নিয়ে সেটা নিয়ে একটা কাজ করলো, তারপর ওই স্ট্রেসটা ভুলে গেল, একরকম ভাবে হয়। মেয়েরা দেখা যায় যে 10 বছর আগের ঘটনাটাও এখনো মনে করে আচ্ছা কোন হরমোন কিভাবে কাজ করে, যে মেয়েরা আসলে মানে সাধারণত মেয়েরা দেখা যায় খুব কষ্ট পায়। হ্যাঁ, এটা একটা মেয়ে তার বিয়ের আগের লাইফে, বিয়ের পরের লাইফে কমন। বুঝছি।
হ্যাঁ, আমার প্রশ্ন কয়েক জায়গা থেকে, আমি এগুলোর সাথে সব কানেক্ট করবো। আল্লাহর রহমতে আমার খুব অপরচুনিটি হয় আমার টিম মেম্বার্স থেকে শুরু করে সবার সাথে বসার, হ্যাঁ, কেউ বিবাহিত কেউ অবিবাহিত, নানান সিনারিওস, এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে আই ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড একটা ছেলের ক্ষেত্রে এই স্ট্রেসটা ম্যানেজ করা কতটা ইজি, একটা মেয়ের ক্ষেত্রে স্ট্রেসগুলো ম্যানেজ করা কতটা ইজি, এবং তাদের জন্য কি আলাদা আলাদা কোনো সাজেশন আছে কিনা প্লিজ? আন্ডারস্ট্যান্ড। ওয়াও, ইটস আ ডিফারেন্ট লেয়ার্ড কোয়েশ্চেনস অ্যাকচুয়ালি, যে ছেলেদের স্ট্রেস কিরকম, মেয়েদের স্ট্রেস কিরকম, এবং মানে কে কিভাবে ম্যানেজ করবে। আমি যদি বুঝে থাকি কোয়েশ্চেনটা, আই মিন ছেলেদের এখানে আসলে যে এগেন ডাইকটমি বলতেছি না, যে ছেলে এবং মেয়ের ফ্যাক্টরটা অফকোর্স মানে এটা ইটস আ ভেরি ডেলিকেট টপিক, হ্যাঁ, যে দেন দ্য কোয়েশ্চেন কামস, ছেলেদের মেয়েদের ব্রেনে কি ডিফারেন্স আছে, রাইট? আই উড আস্ক, আই ওয়ান্ট টু নো, মানে এক্স্যাক্টলি, মানে আই মিন মানে এখানে আমি অফকোর্স মানে আমি বলবো না যে মানে কারো ব্রেন কম, মানে থাকে না যে কারটা বেশি ভালো কারটা কম ভালো, এটাতে আমরা ডিসকাশনে আমি যাবো না, কারণ দ্যাটস নট দ্যাট ওয়াজন্ট ইভেন দ্য কোয়েশ্চেন। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে কি যে অফকোর্স মানে ছেলেদের মেয়েদের ফিজিওলজি ইজ ডিফারেন্ট। ফার্স্ট অফ অল আমাদেরকে খুবই অ্যাটেনশন দিতে হবে এখানে, যে ছেলেদের ফিজিওলজি মেয়েদের ফিজিওলজি থেকে ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? ফিজিওলজিটা যদি ফিজিওলজি কি, এই যে দেখেন মানে there are exceptions, মানে আমাদের শরীরের গঠন আমাদেরকে আল্লাহ যেভাবে তৈরি করছে we are different, এবং আমাদের অর্গানেও ডিফারেন্ট আছে, রাইট? ডিফারেন্স আমাদের ইন্টারনাল অর্গান এক্সটার্নাল অর্গানসেও ডিফারেন্স আছে, এবং all these organs are also releasing important hormones and everything. ছেলেদের ক্ষেত্রে কি টেস্টোস্টেরন, রাইট? মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। দিস মানে এটা ভাইস ভার্সা হয় না, না মানে বিকজ অফ টেস্টোস্টেরন উই আর মানে মেন, অ্যান্ড বিকজ অফ এস্ট্রোজেন, প্রোজেস্টেরন উইমেন, রাইট? এখন যেটা বললাম যে এই যে ডিফারেন্ট, তারপরে আরেকটু ডিফারেন্সিয়েট করি যে ছেলেদের ক্রোমোজোম মেয়েদের ক্রোমোজোমের ব্যাপারও তো ডিফারেন্ট, রাইট? যে ছেলেদের XY and XX। এখন অবশ্যই এটাকে জেনারেলাইজ করা মানে অ্যাজ এ সায়েন্টিস্ট, আমি সায়েন্সের পার্সপেক্টিভে বলতেছি যে ছেলে ভার্সেস মেয়ে কম্পেয়ার করাটা ইউজুয়ালি থাকে না যে না জায়েজ কাজ একটা সায়েন্টিস্ট হিসেবে মানে আমি বলতেই বাধ্য হচ্ছি যে আমি মানে অ্যাজ আ সেড আই নিড টু বি অবজেক্টিভ হিয়ার, হ্যাঁ, যে ছেলেদের মেয়েদের ব্রেন ফার্স্ট অফ অল কম্পেয়ার ওই সায়েন্সের পার্সপেক্টিভে ইউজুয়ালি স্টাডিতে করে না, হ্যাঁ, মানে এটা করে না বিকজ অফ এথিক্যাল কনসার্নস এন্ড এভরিথিং, বিকজ এইভাবে যদি স্টাডিগুলো করা হয় দেন দেয়ার ইজ আ সুপিরিয়রিটি কমপ্লেক্স, হ্যাঁ। এটা আমি আপনাদের তো আপনি সত্যটা, হ্যাঁ সত্য, এক্স্যাক্টলি, এটা ইটস কেমন ভাই, মানে যেমন সহজ কথা বলি, আই এম ট্রাইং টু বি ডিপ্লোম্যাটিক হিয়ার, বাট আমি কোশ্চেনে যাব, আমি কোশ্চেনের অ্যানসারে যাচ্ছি। ডিপ্লোম্যাটিক এই কারণে হচ্ছে বিকজ সায়েন্সের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকম, হ্যাঁ, মানে আমি ইউ আর আ প্রফেশনাল, উই আন্ডারস্ট্যান্ড, এক্স্যাক্টলি, ফ্রম দ্যাট প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ টু মানে গিভ দিস ইন্ট্রো, বাট নো প্রবলেম, বাট ব্রেইন যেভাবে একটা ছেলের একটা মেয়ের যেভাবে মানে ফিজিওলজিক্যাল কারণে হয় যে মেয়েদের রেজিলিয়েন্স বেশি থাকে ছেলেদের থেকে, মানে এটা হলো বেসিক্যালি রেজিলিয়েন্স বেশি থাকে, মানে কি যে মেয়েরা ধরেন আমি মেয়েদের কথাটা আগে আনবো আর কি, যে ধরেন এই যে বাচ্চা জন্ম দেওয়ার মতো একটা কঠিন একটা সিচুয়েশন তাদেরকে ফেস করতে হয়, এটা কিন্তু এক্সট্রিমলি পেইনফুল, হ্যাঁ, এক্সট্রিমলি পেইনফুল একটা ব্যাপার। তো আল্লাহ পাক মানে শরীরটাকে এমনভাবে বানাইছে যে ওই সময় অফকোর্স একটা কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, কিন্তু একটা পেপার আমি পড়ছিলাম, পেপার বলতে একটা সায়েন্টিফিক আর্টিকেল, যে যারাই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু ব্যাপারটা পুরো আবার ভুলে যায়, তারা কিন্তু আবার কষ্ট হইতে চায়, রাইট? মানে তার মানে কি যে এই কষ্ট যতই হোক, যতই পেইনফুল হোক, মানে তাদের মধ্যে এই যে স্ট্রেস নেওয়ার ব্যাপারটা, রেজিলিয়েন্সির ব্যাপারটা কিন্তু বাই বর্ন দিয়ে রাখছে আল্লাহ, হ্যাঁ। একটা ছেলের কেসে যদি বলি, আমরা ছেলেরা আমার কাছে মনে হয় যে মানে উই আর বিল্ড ফর মানে ডুইং মানে বেসিক্যালি হার্ড ওয়ার্ক ইন এ ওয়ে, মানে ইন জেনারেল ফিজিক্যাল হার্ড ওয়ার্ক, কারণ দেখেন যে আমাদের যে মানে মাসল স্ট্রেংথ, হ্যাঁ, মাসল স্ট্রেংথ অ্যান্ড এভরিথিং, মানে ইটস মানে বাই ডেফিনিশন, রাইট, যে মানে ছেলেরা মানে লোড নিতে পারে, হ্যাঁ, মানে ভারী। আমি যদি একেবারে ওই যে পিরামিড বানানোর সময় চলছে 4000-5000 বছর আগে, রাইট, ওই সময় মানে আমরা যদি হায়ারোগ্লিফিক্স গুলাও দেখি, ওখানে কিন্তু সব দেখা যাচ্ছে ছেলেরা মিলে ওই জিনিসগুলো পুশ করতেছে সামথিং। ইভেন এখনো তো তাই, কনস্ট্রাকশন ওয়ার্কিং এ তো ম্যাক্সিমাম তো ছেলেরাই কাজ করতেছে।
আন্ডারস্ট্যান্ডেবল। সো এগুলা করতে যেটা হয় যে ছেলেরা যখন মাসল ওয়ার্ক করতেছে, হ্যাঁ, তখন অফকোর্স মানে দের আর ডিফারেন্ট হরমোনস অ্যান্ড কেমিক্যালস আর রিলিজ ফ্রম দ্য মাসলস অ্যান্ড ইভেন দ্য বোনস অ্যান্ড এভরিথিং। তো বাই ডেফিনেশন ছেলেদের মেয়েদের ব্রেন তো ডিফারেন্ট। তো ছেলেরা যেহেতু হার্ড ওয়ার্ক বলতে মানে মাসল ওয়ার্ক বা মানে স্ট্রেংথ ওয়ার্ক বেশি করতেছে, ওইভাবে দেখা যায় কি যে কিছু কিছু ছেলের তখন ওই যে হয়ে যায়, মানে ভাগ হয়ে যায়, যেসব ছেলেরা বেশি কষ্ট করে তারা দেখা যায় যে তাদের ব্রেনটা একটু ডিফারেন্টলি মানে বড় হয় ছোটবেলা থেকে, বলতেছে যে যখন ছোটবেলা থেকে গ্রোয়িং ফিজিক্যাল ওয়ার্ক অনেক করেছে, ওর ফিজিক্যাল ওয়ার্ক, স্পোর্টস এন্ড এভরিথিং। হ্যাঁ, মানে ছেলেদের ক্ষেত্রে তখন দেখা যায় যে কিছু ছেলে তখন আমি যাচ্ছি হলো পার্সোনালিটিতে। নো প্রবলেম ভাই, পার্সোনালিটি ডিফারেন্ট হয়। মানে ওই ব্রিক্স মায়ার একটা ক্যাটাগরাইজেশন আছে 16 পার্সোনালিটি অর সামথিং। ওটা তো একটা সাইকোলজির একটা সিম্পলিফিকেশন, যে সারা দুনিয়ার মানুষকে 16টা পার্সোনালিটিতে ভাগ করে ফেলা যায়, ওই যে আইএনটিপি হ্যান ত্যান এই সেই। তো দেখেন আমি যেরকম, যদি আমি জানি আপনাদের পার্সোনালিটি কিরকম, আমি করছি বাট আমি ভুলে গেছি। এটা ভুলে গেছেন? এক্স্যাক্টলি, এটা 4টা লেটারে থাকে। আমি তবে ফার্স্ট এরটা আই সম্ভবত, আই, হ্যাঁ বুঝছি। কারণ আমিও যেরকম দেখা গেছে যে আমারটা ওই আইএনটিপি বা ইএনটিপি, মানে এটার আই মানে থাকে আর কি। মানে এটা আমি বলবো যে ওই মানে এখন ডিটেলস বললে আর কি সময় লাগবে, বাট পার্সোনালিটি ওই যে মানে ডাইভার্সিফিকেশন হয়ে যায় অলরেডি। হুয়েভার মানে ছেলে আর মেয়েদের মধ্যে মানে এই আই গেস এইটার যে 16টার মধ্যে ভাগ আছে, লেটস সে মানে যে 16টা পার্সোনালিটি, এটা মানে আমি স্ট্যাটিস্টিক্যালি এখন বলতে পারতেছি না যে 16টা পার্সোনালিটি, হয়তো এর মধ্যে 8টা হয়তো মেয়েদের মোর কমন, 8টা ছেলেদের কমন অর সামথিং। হ্যাঁ, মানে লেটস পুট ইট দ্যাট ওয়ে। তারপরে আপনি যেটা বললেন যে এখন আমি ছেলেদের ফোকাস করি, যে ছেলেদের মধ্যে কিছু আছে যে এর মধ্যে কিছু পার্সোনালিটি আছে যে খুবই এক্সট্রোভার্ট, কিছু ইন্ট্রোভার্ট। হ্যাঁ, তো আমি যদি একদম সিম্পলি বলি যে এক্স্যাক্টলি এক্সট্রোভার্ট যারা হচ্ছে বা ইন্ট্রোভার্ট যারা হচ্ছে, তারা তো ওই মানে তাদের ব্রেনটাকে তারা ছোটবেলা থেকে কিভাবে ইউজ করে আসতেছে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি মেবি একজন এক্সট্রোভার্ট। এটার কারণটা একটা হয়েছে যে আমি ছোটবেলা বলতে কি যে স্কুল পর্যন্ত, কলেজ পর্যন্ত আই ওয়াজ এন ইন্ট্রোভার্ট। আমার এই ব্যাপারটা বলি, কলেজ পর্যন্ত আই ওয়াজ এন ইন্ট্রোভার্ট, বাট ভার্সিটিতে যে আমি এক্সট্রোভার্ট হয়ে গেছি। মানে মাই পার্সোনালিটি শিফটেড বিকজ ওয়াই? বিকজ কলেজ পর্যন্ত আই ওয়াজ লাইক আ কূপমণ্ডুক, মানে আমি একদম সবসময় ঘরের মধ্যে থাকতাম, পড়ছি আইডিয়াল স্কুলে, ঢাকা কলেজে, মানে বেসিকলি স্কুল বা কলেজ বাসা, মানে বেশি অ্যাক্টিভিটিস করিনি। বাট আমি যখন ভার্সিটিতে পড়ছি, ঢাকা ভার্সিটিতে পড়ছি, তো ওখানে টিএসসি, কার্জন হল, এই কলা ভবন, মানে অনেক আসা যাওয়া হয়েছে, মানে মাই ওয়ার্ল্ড গট ওপেন। তো পার্সোনালিটি কিন্তু চেঞ্জ হয়েছে। সো এই জন্যই বলতে চাচ্ছি যে ছেলেদের ব্রেনের ক্ষেত্রে মানে এই যে থাকে না যে ফ্লারিশ করে, চেঞ্জ হয়, মানে নাথিং ইজ ফিক্সড। এবং এটার একটাই কারণ হচ্ছে যে এগেইন মানে এটা আমি শুরুর দিকে বলছিলাম যে নিউরোপ্লাস্টিসিটি। আমরা মনে করি যে আমাদের ব্রেন হলো গিয়ে খুব হার্ড ওয়ার্ড না, কিন্তু আমরা মানে ব্রেন ক্যান বি রিমডেলড। হ্যাঁ, brain can be remodeled by training and by exposure to different environments and everything. So এই জন্যই বলতেছি যে আমি যদি সামারিটা নিই, যে ছেলেদের ব্রেন মেয়েদের ব্রেন কিভাবে রেজিলিয়েন্স নিতে পারে, কিভাবে স্ট্রেস নিতে পারে, এটার মলিকুলার মেকানিজম টু বি ভেরি অনেস্ট মানে এখনো পিপল আর স্টাডিং ইট। হ্যাঁ, মানে কেন ছেলেদের ব্রেন ধরেন একরকম বলতে কি যে হয়তো স্ট্রেস মানে কে নিতে পারে ওই ডিবেটে যাচ্ছি না, বাট ছেলেরা দেখা গেছে কি যে ওই মানে রিয়েলি দে ক্যান মানে টেক দ্য ফিজিক্যাল লোড অ্যান্ড মানে এটা নিতে পার। আবার মেয়েরাও তো ফিজিক্যাল লোড নেয় যখন বাচ্চা জন্ম দিচ্ছে বা মানে হোয়াট এভার, কিন্তু মানে তারা দেখা গেছে কি যে তাদের মেমোরিটা আবার অনেক শার্প, রাইট? মানে আপনি যেটা বলতেছিলেন শুরুতে যে এমন দে ডোন্ট ফরগেট মানে সিরিয়াসলি মানে ওই যে যেটা বললেন যে 10 বছর আগের কাহিনীও মানে বলে দিতে পারবে। হ্যাঁ, ওইটা মানে অন্য আলাপ, বাট ছেলেরা দেখা গেছে যে ভুলে যায় জিনিসপত্র। মানে এটার একটাই কারণ যে নিউরোপ্লাস্টিসিটি, যে ছেলেদের নিউরোপ্লাস্টিসিটি ইজ ডিফারেন্ট দেন মেয়েদের নিউরোপ্লাস্টিসিটি। মানে প্লাস্টিক মানে which can be changed, হ্যাঁ, নিউরনের যে কানেকশনস এন্ড এভরিথিং। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ডোপামিন ইউটিলাইজেশনের মাধ্যমে আমি বেটার হ্যাবিট তৈরি করতে পারি। হ্যাঁ, ওই জায়গায় একটা ট্র্যাপ দেখেছিলাম, সবকিছু আমরা কুইক চাই, না স্পিডে চাই সবকিছু। এন্ড দেয়ার ইজ এ টার্ম ইন বিজনেস নাউএডেজ, সেটা হচ্ছে স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। হ্যাঁ, সো যে কোনো কিছু স্পিডের সাথে করতে হবে, অনেক ফাস্ট করতে হবে। আবার লাস্ট আপনার ডিসকাশন আমি শুনতেছিলাম যে না, প্রত্যেকটা জিনিস তো একটু সময় লাগতে পারে। সো এই জায়গাটায় আমি একটু ডিলেমাতে আছি। সো আমি মানে আমি
ডোপামিন ইউটিলাইজেশনের মাধ্যমে যে খুব ফাস্ট কিছু একটা অ্যাচিভ করা, হ্যাঁ সেই দিকে কতটা মনোযোগ দিব। আমি এটা কেন বলতেছি, কজ বর্তমানে অনেকেই চাচ্ছে হচ্ছে যে এভাবে করে টাকা আর্ন করে ফেলবো, এভাবে এভাবে, হ্যাঁ স্পিডে এভাবে করলেই টাকা চলে আসছে, স্পিড ইজ দ্য মেইন। এখন এই জিনিসটা আসলে আমার জন্য কতটা হেল্পফুল বা হেলদি, প্লিজ ভাই। আচ্ছা, হেলদি কি আনহেলদি এই আলাপটার জন্য অবশ্যই বলবো যে আমি অ্যাজ এ নিউরো সায়েন্টিস্ট আমি এটুকু বলতে পারি যে ইটস অ্যান আনহেলদি প্র্যাকটিস। আনহেলদি প্র্যাকটিস এই কারণে যে মানে হোয়াট ইউ আর টেলিং ইজ ইটস অ্যাবাউট দ্য কম্পিটিশন, রাইট? মানে মার্কেটে কম্পিটিশন বেড়ে গেছে, সবাই স্পিড, মানে যে যার আগে যেতে পারে সে উইন করবে। এখন দেন প্রশ্ন হচ্ছে যে আপনি এই কম্পিটিশনে জোট মানে লড়াই করতে হলে ইজ ইট দ্য স্পিড ইজ দ্য অনলি ফ্যাক্টর? নো, স্পিড ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। যদিও বলা হচ্ছে যে স্পিড ইজ দ্য ফ্যাক্টর, কারণ এখন কি, এখন এআই এর যুগ, এখন জেনারেটিভ এআই, মানে সব কিছু ধাপ হয়ে যাচ্ছে। মানে আমার আন্ডারস্ট্যান্ডিং আমি এটাই বলবো যে ব্রেনটাকে যদি আপনি কন্ট্রোলড ওয়েতে ডোপামিন হ্যাক করে অর সামথিং করতে চান, ইট হ্যাজ টু বি ডান ইন ফ্রেমওয়ার্কস। ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, মানে বিজনেসে তো আপনি যেহেতু বিজনেসের প্রসঙ্গটা টানলেন, এবং আমার নিজেরও একটা সেলফ ইন্টারেস্ট যে আই এম লার্নিং অল দিস বিজনেস কনসেপ্টস অ্যান্ড এভরিথিং, যে বিজনেসে ধরেন বিজনেসে তো একটা স্ট্রাকচার থাকতে হবে, একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে। এবং স্পিড, আপনি ধরেন দুটা গাড়ির উদাহরণ দিয়ে, একটা গাড়ি ধরেন লক্কর আপনি কোনো মতে ধরেন কুইকলি স্ক্রু টু দিয়ে আপনি একটা ইঞ্জিন বসে, একটা 4টা চাকা বসে আপনি টানা শুরু করছেন, গিয়ার ফার্স্ট গিয়ার থেকে 4th গিয়ারে দিচ্ছেন, যাইতে যেতে তো গাড়ির এটা খুলে যাবে, দেন গাড়িটা উল্টে যায়, আপনি বেশি দূর আগাইতে পারবেন না। দেন হোয়াট, দ্যাট মিনস দ্যাট ওই গাড়িটার স্ট্রাকচারটা, ওইটা যে ফ্রেমওয়ার্কটা কিন্তু ঠিক মতো তৈরি হয় নাই। দ্যাট মিনস ওই বিজনেসটা মানে বেশি দিন রান করবে না, ইভেন দো ইটস স্পিডি। আমি যদি একটু আমার পার্সপেক্টিভটা এখানে একটু শেয়ার করতে চাই, কজ এবং এখানে আমার মনে হয় কিছু জিনিস একটু প্রবাবলি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। যখন আমরা আবার স্পিড চিন্তা করতেছি, স্পিড বলে আমাদের মাথায় আসতেছে ভেরি হাই স্পিড, তাই না? আমার যেটা, কজ ওটা আমি নিজেও দেখছি, স্টাডি করি, এবং এটা Charlie Munger, I think. He's the one who talked about it probably. Don't quote me on this. Sure. But একটা কথা আছে যে কি মানি লাভ স্পিড, বাট এটা না কনটেক্সটের সাথে বললে বেটার হয়। কারণ হচ্ছে যে যখন আমি বলছি মানি লাভ স্পিড, তখন আমি বলছি আচ্ছা আমার কি তাহলে 25 দিন মে পয়সা ডাবল, এই স্কিমটা কিন্তু রং, মানে এই স্কিমটা কিন্তু রং। যখন যারা বলতেছেন, এবং তারা কিন্তু বিলিনিয়ার্সরা বলতেছে, কিন্তু তারা কিন্তু নিজেরা তারা কিন্তু এটা বুঝাইতেছে না, ওনারা কনটেক্সটটা আমরা মিস ইন্টারপ্রেট করে ফেলতেছি অনেক সময়, বিকজ যারা এই মেসেজটা দিতেছে দে আর নট এস্টাবলিশড, দে আর ট্রাইং টু সেল এন এজেন্ডা। অনেক সময় ডিফারেন্ট এজেন্ডা থাকে। আমি একটু বুঝে বলি, কারণ আমি এক্সপ্লোর করছি তো কয়েকটা জিনিস, ধরাও খাইছি। স্পিডের সাথে আমরা যখন স্পিড বলতেছি, তখন যদি এভাবে করে জিনিসটা বলি, যখন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম যে আমার 1 মাসের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স লাগবে, বিকজ স্পিড ইজ দ্য নিউ আমার মানি লাভ স্পিড। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্ট আমাকে বলছে 1 মাসের মধ্যে তার 1 কোটি ডাউনলোড লাগবে তাদের মোবাইল অ্যাপ। আনরিয়ালিস্টিক, এবং শুধু ডাউনলোডই লাগবে না, মানে ওই অ্যাপটা মার্কেটে এখনো আসে নাই। Oh my God, আচ্ছা। ওই জায়গাটা আমরা হইতেছে হয়তো রিয়েলিটি থেকে একটু দূরে চলে যাই, যে রিয়েলিটি চেকটা আমরা দেই না, আমরা এটা চিন্তা করি না আচ্ছা আমার ওই স্কিল সেটস আছে কিনা, কারণ দের আর লট অফ আদার ফ্যাক্টরস। সমস্যা হচ্ছে এই কোটেশনটা যখন আমরা দিতেছি, কোটেশন শুনতে ভালো লাগে এবং এটা শেয়ার করতে বলতে ভালো লাগে, কিন্তু ওই রিয়েলিটি চেক না দেওয়ার কারণে প্রচুর, এটা কিন্তু খুব রিস্কি একটা কোটেশন। বাট ইয়েট আমি বলবো মানি লাভ স্পিড এটা ট্রু কোন সেন্সে ভাই, এটা দুইটা স্পেকট্রাম আমি একটু শেয়ার করি, কারণ আমি দেখছি জিনিসটা, তো আমি কন্টেন্টের জায়গা থেকে বলতেছি। সো দেয়ার আর পিপল, আমি স্টুডেন্টসকে যখন পড়াইতেছি, আমি বলতেছি যে কি ভাই আমাদেরকে কনসিস্টেন্টলি কন্টেন্ট দিতে হবে, এই দেবে। কেউ কেউ ভয় কন্টেন্ট দিবে না, একে আমি 1000 বার বলবো ভাই কন্টেন্ট দেন, এটা করেন। ও জানে, ও কেপেবল, আমি জানি ওর মধ্যে অনেক নলেজ আছে, শেয়ার করতে পারে, ভালো করবে, সে দিবে না, ভয় দিবে না। আচ্ছা, তাহলে এটা তো সে রং করতেছে। এখানে আমি বলবো যে কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। আমি কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতেছি কিনা, ওই স্পিডটা ইম্পর্টেন্ট। মানে ইটস লাইক
এইভাবে করে ওকে স্পিড মানে হচ্ছে সুপার ফাস্ট না, স্পিড মানে একটা প্রপার একটা ভেলোসিটি, মানে এট দি এন্ড অফ দ্য ডে হ্যাঁ মানে ব্যালেন্স স্পিড ইজ ইম্পর্টেন্ট। ব্যালেন্স দেখেন ভাই একটা জিনিস আমি আমাদের স্টুডেন্টদের সাথে আমি একটা ছোট গ্রুপ খুলছি, এমনি একটা গ্রুপ খুলছি, সেটা হচ্ছে আমরা বলছি স্ক্রিন অফ চ্যালেঞ্জ। স্ক্রিন অফ চ্যালেঞ্জটা কি, যে স্ক্রিন টাইম অফ চ্যালেঞ্জ, মানে আমি বলছি যে কি ঠিক আছে আমরা একটা কাজ করব, প্রতিদিন আনপ্রোডাক্টিভ যে টাইমটা আমরা স্ক্রিনে দেই এটা প্রতিদিন 60 মিনিটের কম আমরা চেষ্টা করি, চ্যালেঞ্জ করি। লেটস ট্রাই দিস ফর 1 মান্থ বা 7 days বা 15 days। সো অনেকে আছে, তারপর কেমন দেখছেন রেজাল্টটা কেমন ছিল, আমি ওটাই শেয়ার করতেছি। সো একজন স্টুডেন্ট সে দেখলাম 1 মিনিট ইউজ করছে, and I was like oh wow 1 মিনিট ইউজ করছে, wow, so that's great। যখন আমি দেখতেছি that's great, but that's wrong। আচ্ছা, আমি বললাম আপনি দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমরা ইসলাম থেকে যেটা শিখি যে আল্লাহ লাভস কনসিস্টেন্সি, অফ কোর্স। আল্লাহ ভলিউম না, ছোট কিন্তু এই জন্য হাদিসে কি আছে, যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি এমন কোন আমল বলেন যে আমলটা অনেক বেনিফিশিয়াল, অনেক ইজি হবে, তখন তো উনি কি বললেন 33 সুবহানাল্লাহ। ওটা কেন বললেন উনি তো বলতে পারতেন তুমি প্রতিদিন একবার করে কোরআন খতম করো, 12 অন্য কিছু হইতে পারে। এই জিনিসটা খুব আন্ডাররেটেড, হুইচ ইজ দ্য কনসিস্টেন্সি। কনসিস্টেন্টলি আমি কতটুকু ইমপ্রুভ করছি, এই জন্য খুব সুন্দর একটা যেটা জাপানিজদের আমার এটা খুব ভালো লাগে যে কাইজেন আমরা বলি, রাইট? কাইজেনের যে কনসেপ্টটা আমি বলবো সবাইকে যে আপনি এটা স্টাডি করতে পারেন। আর আরেকটা ব্যাপার হলো যে কি আমরা অনেক সময় হয় কি ভাই, বাংলাদেশে যেটা হয় কি যে ছোটবেলা থেকে আমরা একদম অন্ধের মতো করে ফলো করার একটা মেন্টালিটি কাজ করে। ভাই এটা বলছে এইটাই আমরা বুঝি, এটা বলছে এইটাই, আমি যে নিজে একটু জাজ করব, একটু বুঝবো, আমার কনটেক্সটটা বুঝি আরো একটু। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও মনে করেন এটা বললো হ্যাঁ যে আমরা জাজ করি না, আমরা শুনি আর তারপর ফলো করি। এর পরের কোয়েশ্চেনটা কি হয় সাধারণত জানেন? তাহলে ভাই আপনি বলেন কি করব? তাহলে দেন হোয়াই আর হিউম্যান রোবট হওয়া দরকার? বুঝানো সবকিছু বোঝানোর পর শোনো তুমি শুনলেই তুমি এরকম করবে, ইউ গট টু ডিসাইড, ও তাইলে ভাই কি করব? এক্স্যাক্টলি, এটা তো বিশাল প্রবলেম। সো কামিং ব্যাক টু দ্যাট গ্রুপ, তখন আমি ওই আপুর সাথে কথা বলছি, আমি বললাম দেখেন আপু আপনি 1 মিনিট না, আপনি ডেলিবারেটলি 30 মিনিট করবেন। কারণ আপনি 1 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট করতে যাবেন, আপনি ব্রেইনকে এমনভাবে বলতেছেন, কারণ আপনার এখন হাই মোটিভেশন, কিন্তু 7 দিন পরে আপনি 7 দিন এটা চালাতে পারবেন, 10 দিন পরে, কারণ হ্যাবিট তো আপনার ধীরে ধীরে ফর্ম করবে। ফ্যান্টাস্টিক হ্যাবিট ইজ এবং এই যে হ্যাবিট বিল্ড আপের ব্যাপারে তো অনেক নিউরোসায়েন্সের অনেক স্টাডি আছে যে 21 দিনে মনে হয় একটা হ্যাবিট তৈরি হয়। এটা তো খুব পপুলার একটা মিথ না, এটা কি সত্যি? এখন কাহিনী হচ্ছে কি আমার মানে ভাষ্যমতে এটা সত্যি, মানে সত্যি বলতে কি এই মিথ আমি একটু ক্লিয়ার করি যে কেন এটা ব্যাপার আসছে। একটা নিউরন তৈরি আমাদের ব্রেনে তো নিউরন নতুন তৈরি হয়, হ্যাঁ, একটা নিউরন একদম নতুন তৈরি হতে 21 দিন লাগে। ওই 21 দিনটা ওখান থেকে আসছে। নতুন নিউরন তৈরি হওয়া কিন্তু আমি বলবো যে নতুন মানে অনেক কঠিন একটা বিষয়, যে ইউজুয়ালি ধরেন আমরা মানে এক্সারসাইজ করতেছি বা নতুন শিখতে মানে অনেক কাহিনী করে নিউরন তৈরি হওয়াটা হচ্ছে কি যে একদম লাস্ট স্টেজ। ফার্স্ট স্টেজ হলো কি যে নিউরন তৈরি হয় না, যে নিউরন তাদের মধ্যে ইলেকট্রিক কানেকশনটা হলো মানে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো ইলেকট্রিক কানেকশন বেশি হলে তখন নিউরন সিন্যাপস কানেকশন বেড়ে যায়। থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ যদি অনেক বেশিবার কানেকশন হয় তখন নতুন নিউরন তৈরি হয়, বুঝছেন তো? মানে এই 3টা স্টেজে আর কি ফাইনাল স্টেজে হলো নিউরনটা তৈরি হয়। মানে 21 দিন তো ভাই আলটিমেট, মানে 21 দিন হলে মানে টানা 21 দিন না ভাই, মানে আই সরি আমি জাস্ট বুঝার চেষ্টা করতেছি। মানে ব্যাপারটা কি এরকম যে ফার্স্ট ইলেকট্রিক সিগন্যাল, তারপর সিনাপস, এরপরে তৈরি হচ্ছে 21 দিন, নাকি সবকিছু হওয়ার পর শুধু তৈরি হইতে 21 দিন? মানে সবকিছু হওয়ার পরে শুধু তৈরি হতে 21 দিন। আমি একটা উদাহরণ দিই যে আমাদের যে ধরেন নাকের করোনার সময় আমার নাকের ইয়াটা চলে গেছিল, মনে আছে? আমি জানি আপনাদের করোনার সময় যে নাকের ঘ্রাণ পাচ্ছিলেন না, হয়েছিল আমার 3 মাস ঘ্রাণ ছিল না, 3 মাস। এটার আমি খেয়াল করছি যে যেদিন আমি এটা লিটারালি ক্যালেন্ডারে দেখছি যে আমার যেদিন ঘ্রাণ আসছে আর ঘ্রাণ আসে না, এর মধ্যে অ্যারাউন্ড 1 মাস বা 21 দিনের একটা গ্যাপ ছিল। তখন আমি ইন্টারপ্রেট করছি এইভাবে যে আমার ঘ্রাণ ছিল না, মানে কি আমার যে নাকের যে নিউরন গুলা ছিল যে গন্ধ শুকে, মানে এগুলা তো অলফ্যাক্টরি নিউরনস, হ্যাঁ, মানে অলফ্যাকশন যে গন্ধ শুকার নিউরন, তো এটা তৈরি ওই যে ড্যামেজ হয়েছে করোনাতে চলে গেছিল। তারপর 21 দিন লাগছে এটা আবার গ্রো করে মানে নতুন ফ্রেশ নিউরন হইতে, দেন আই গট মানে একটা জিনিস ফর শিওর যে 21 দিনের বেশি। ইয়েস এক্স্যাক্টলি, আমি এটাই বলতেছি 21 দিনে হ্যাবিট তৈরি হয় না, এবং কত দিনে হয়
এটা দেখা গেছে কি যে 21 দিন থেকে 6 মাস লাগতে পারে। ইটস এ স্পেকট্রাম। হ্যাঁ, যে কারো কারো হয়তো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে, কারো 6 মাস পর্যন্ত লাগতে পারে। একটা খুব কমনলি সাইড জায়গা আছে যে 40 দিন না 40 দিন না, মানে ইটস এ স্পেকট্রাম, এবং এক একটা মানুষের এক এক রকম, কারণ কি প্রত্যেকের ব্রেন ডিফারেন্ট। হ্যাঁ, প্রত্যেকের ব্রেন ডিফারেন্টলি রেজিস্টার করে। সো কারণ আমি আই ক্যান রিলেট, বিকজ ব্যাপারটা হলে হচ্ছে কি, ধরেন আমি স্মোক করি না, জি আমার জন্য তো এটা কোনো প্যারা না, কিন্তু যে চেইন স্মোকার তার জন্য এক লেভেল অফ ডিফিকাল্টি অনেক, এবং অনেকের দেখা যায় যে ওই যে মানে স্মোকারদের স্মোকিং ছাড়তে তো অনেক টাইম লাগে, এটা এই জন্য আর কি, মানে ওই কারণ কি তাদের ব্রেনটা প্রাইমড অলরেডি, এবং যত হ্যাবিটটা একটা খারাপ হ্যাবিট এটা স্মোকিং করা, অথবা অনেকে থাকতে পারে পর্ন অ্যাডিকশন অর সামথিং, অথবা হোয়াটএভার ইট ইজ। সো এই অ্যাডিকশনগুলো এগুলা তো কেমিক্যাল। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি, যে স্মোকিং করলে তো যে ওই যে নিকোটিনটা, নিকোটিন ইটসেলফ ইজ আ নিউরোকেমিক্যাল কাইন্ড অফ, মানে ওটা ব্রেইনে যে মানে লিটারালি আমরা তো স্মোক করতেছি, এটা তো লাংসে যাচ্ছে, লাংস থেকে রক্ত থেকে আমাদের ব্রেইনে যে ইটস কাইন্ড অফ লাইক প্রাইমিং, যে নিকোটিন ইটস গিভস আস প্লেজার। হ্যাঁ, ওই যে ডোপামিন সেরোটোনিনের খেলা শুরু হয়ে যায়। তো এই যে খেলা শুরুতে ওই যে 10 থেকে 100 চলে যায়। তো এই কেমিক্যালটা আমাদের ব্রেনটাকে রিমডেল করতেছে, যে যাতে করে ওই স্মোকিং ছাড়তে না পারে, বা পর্ন অ্যাডিকশন ছাড়তে পারে না। কিন্তু মানে এই যে দেখছেন, মানে পর্ন অ্যাডিকশনটা হচ্ছে স্ক্রিন দেখে, এটা কিন্তু কোনো কেমিক্যাল না। আবার আমরা যে যারা স্মোকিং করছে, এটা হলো কেমিক্যাল দিয়ে, মানে কিন্তু দুটোর মেকানিজম সেম, বুঝতে পারছেন তো, যে ওই ডোপামিন দিয়েই পরে আবার ওই যে ব্রেনটা এমনভাবে হ্যাকড হয়ে যায় যে তাদেরকে আবার তাদের ওই যে সিগারেট খাচ্ছে তার ডোপামিন লাগবে, যে পর্ন দেখছে তার ডোপামিন লাগবে। হ্যাঁ, মানে আলটিমেটলি কিন্তু আমাদের ওই যে রেজিস্ট্রেশনটা, হ্যাঁ, যেমন মানে রেজিস্ট্রেশনটা বলতেছি, এই যে মানে ইনপুটটা, মানে আমাদের যেটা আমাদের ব্রেনে ঢুকছে, মানে আমরা তো যে বাতাস নিচ্ছি, হ্যাঁ, মানে আমরা করছি, কিন্তু আমরা তো চোখ থেকেও জিনিসপত্র দেখতেছি, ডেটা নিচ্ছি। হ্যাঁ, চোখ থেকে ডেটা ঢুকে আমাদের ব্রেনে, এই যে আমি খারাপটাই বলতেছি, বিকজ রাইট নাও আমি হ্যাভ টু সে দিস আউট লাউড, যে পর্ন অ্যাডিকশন ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট ইজ ডিস্ট্রয়িং দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের বাংলাদেশ না, সারা দুনিয়াকে ধ্বংস করতেছে। তো এই পর্ন অ্যাডিকশনটা থেকে বেরোতে হলে আমাদেরকে কনসিয়াসলি এই যে এই অন্তত মানে মিনিমাম 21 ডেজ থেকে মিনিমাম 6 মান্থস পর্যন্ত ওই রিহ্যাবিলিটেশনে থাকতে হবে, দেন ইউর ব্রেন বিকামস নর্মাল এগেন। সো ইট টেকস টাইম। ভাই, আমি কোনো একটা মনে করেন বাজে কিছুর মধ্যে আছি, সেখান থেকে আমি বাঁচতে চাই, তাহলে আমি কোনো কিছু করা যদি বন্ধ করে দিই, তাহলে আমার ব্রেন আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু ব্রেন তখন 101টা ওয়ে বাইর করার চেষ্টা করবে ওটা আবার করতে। দ্যাট ইজ দ্য প্রবলেম, বিকজ আওয়ার ব্রেন ইজ সো ইনটু দ্যাট হ্যাবিট, খারাপ হ্যাবিটটার প্রতি, যে আমাদের ব্রেন 101টা ওয়ে খোঁজা শুরু করবে, যে না আমি ওটা আবার করবো, ওটা আবার করবো, ওটা আবার করবো। কিন্তু তখনই হচ্ছে গিয়ে মানে হয় নিজের উপর যদি নিজের কন্ট্রোল থাকে, দেন ইউ ক্যান ডু ইট। বাট টিপিক্যাল কেসে মানুষজন এটা রিল্যাপস করে, ওই যে রিল্যাপস চলে আসে। এক্সট্রিম কেসে মানুষকে কিন্তু আটকায় রাখে, রাইট, ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টার অর সামথিং। সো বুঝছেন তো, মানে এইখানেই হলো গিয়ে আমাদের প্রত্যেকের এটা নিজেদের দায়িত্ব, যে ফার্স্ট অফ অল আমাদের ব্যাড হ্যাবিট ক্রিয়েট করা যাবে না, সেকেন্ড অফ অল ব্যাড হ্যাবিট যদি ক্রিয়েট হয় সেটা থেকে বের হওয়ার জন্য আমাদের নিজেদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, অথবা দেন আর অনেক ওয়ে আছে। ফর এক্সাম্পল, ইউ গেট অ্যাকাউন্টেবল উইথ অ্যানাদার পার্টনার অ্যান্ড এভরিথিং। মানে আপনি ওপেনলি বলা যে আচ্ছা আমার এটা খারাপ অভ্যাস আছে, হেল্প মি ডুইং দ্যাট। আমরা তো লজ্জা পাই আমাদের খারাপ হ্যাবিটগুলোর কথা বলতে। আরও অনেক ওয়ে আছে। লেটস এই যেটা আপনি বললেন যে ওটা একদম স্টপ করা, 100% স্টপ করতে হবে, কিন্তু স্টপ করলে যখন রিল্যাপসের মোমেন্ট আসবে তখন ব্যাকআপ থাকতে হবে, যাতে করে আমাকে হেল্প করতে পারে। আমার পার্টনার, ফ্যামিলি মেম্বার হতে পারে, আমার লাইফ পার্টনার হতে পারে, হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, যে আসলে কেয়ার করে। এন্ড বুঝতে পারছেন যদি একটা ব্যাড হ্যাবিট কতটা সময় নষ্ট করে। হ্যাঁ, এটা কারণ ব্যাড হ্যাবিটটা ক্রিয়েট করা কিন্তু মানে কয়েকদিনের ব্যাপার। হ্যাঁ, মানে এটা আপনি ব্যাড হ্যাবিটে জড়াই গেলেন, যেমন এই যে যেটা বললাম যে গ্যাম্বলিং ইজ অলসো অ্যান অ্যাডিকশন। হ্যাঁ, গ্যাম্বলিং করে মানুষজন, জুয়া খেল সে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস জুয়া খেললো, ওই জুয়া খেলার অভ্যাসটা ছাড়তে তার এরকম 1 বছর লেগে যেতে পারে। বুঝতে পারছেন তো যে কি মিন করছি? কত জায়গায় দেখছি ভাই, মনে করেন আমার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, বুঝছেন ভাই, সব টাইপের মানুষ এরকম টাইপের মানুষ যে হচ্ছে অটো চালাচ্ছে, হ্যাঁ, ওদিকে মনে করেন 20 লাখ টাকা ঋণ, কিসে? জুয়া খেলে। মানে এবং এটা অ্যাডিকশন থেকে হইছে, আয়রনের দোকান চালাচ্ছে, তাহলে তার তো কয় টাকা ঋণ থাকবে? 20 লাখ টাকা ঋণ। এক একজনের মনে করেন 10 লাখ 20 লাখ টাকা ঋণ, পালায় থাকতে হয়। এখন
এই মানুষগুলোর ওয়াইফরা দেখা যাচ্ছে প্রচন্ড ফাইট করে ওই যে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে এগুলো রিপে করতেছে, হাজবেন্ড গুলো রিকশা চালাচ্ছে, কিন্তু তারা এই যে অ্যাডিকশনাল লুপ হোল থেকে বেরোতে পারতেছে না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট পার্টনার বা হেল্প। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক কিছু করার আছে, বিজনেস পার্সপেক্টিভ থেকে বলেন বা মানে সোশ্যাল বিজনেস বলেন বা হোয়াট এভার, মানে এই মানুষগুলো তো হেল্প দরকার। এই মানুষগুলোকে কে বাঁচাবে? মানে এভাবে কি চলবে একটা মানুষের জীবন? আমাদের এই পডকাস্ট হয়তো বা ওই ভাইটার কাছে পৌঁছাবে না, তবে আমি বলবো যে এখানে যারা শুনছে তাদের কাছের এরকম মানুষগুলার সাথে হয়তো বা একটু বসে সময় দিতে পারে। যেমন আমরা দেখি যখনই আইপিএল এর সিজন আসে, গলিগুলা রমরমা হয়ে যায়, চায়ের দোকানগুলোয় ভাই ভালো ভালো ফ্যামিলির ছেলে পেলে ওখানে বসে থাকে, মনে করেন টাকা লাগাচ্ছে, এই করছে সেই করতেছে। সো And it's an addiction. It's an addiction. Gambling is an addiction. Porn addiction is an addiction. তারপরে drug, substance use and everything. Social media addiction তো সবচেয়ে এটা তো বললামই না, মানে social media addiction. মানে এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ইউটিউবটা এই ক্ষেত্রে একটু বেটার, বিকজ ইউটিউবে বেসিক্যালি এখানে ভিডিওই দেখা যায়। ওই যে একটা মানে হয়েছে কি যে অ্যাপ বা ডিজিটাল ব্যাপারগুলো হচ্ছে কি একটার মধ্যে যত বেশি ডিফারেন্ট ফাংশনালিটি ফিচার্স থাকে, ইট ইজ দ্য অ্যাডিকটিভ ফিচার না, কারণ ফিচার নাম্বার 1, 2, 3, 4 মানে 10টা ফিচার ট্রাই করতে গেলে তো সময় চলে যাচ্ছে। এবং অ্যাডিকশন ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইটিং দ্য টাইম। হ্যাঁ, অ্যাডিকশন কিন্তু টাইম নষ্ট করে, অ্যান্ড টাইম ইজ দ্য অনলি কারেন্সি দ্যাট উই হ্যাভ ইন দিস দুনিয়া। চিন্তা করে দেখেন, কিন্তু আমাদের পকেটের টাকাও কিন্তু মানে যায় আসে না, আমাদের সময়টাই চলে যাচ্ছে। এবং হেলথ ভাই, হ্যাঁ, হেলথ ইজ দ্য সেকেন্ড ফ্যাক্টর, বিকজ টাইম যদি ঠিক মতো ইউজ করেন দেন হেলথ বিকামস হেলথ, ইউর বিকাম হেলথিয়ার, রাইট? মানে আমি বলবো যে টাইম হচ্ছে সবচেয়ে দামি। এক্স্যাক্টলি, মানে এই টাইমটা আপনি কোথায় দিচ্ছেন? আপনি হেলথে দিচ্ছেন, ইউ বিকাম মানে রিয়েলি গুড। তবে একটা জিনিস আমি কি দেখছি জানেন ভাই, আমি তো আগে একদমই ওভাবে করে জিম বা ডায়েট ওভাবে করছি এবং স্ট্রাগল করি, আমি খুবই স্ট্রাগল করে আসছি। আমি একটা জিনিস দেখতেছি কি, আমি যখন বলছি নিজেকে যে ভাই যেভাবে হোক আমাকে জিম হইতেছে যাইতেই হবে বা যাবই, এবং এটা মানে এটা কাজ না হলে না হবে, কিন্তু জিমে যাইতেই হবে। অ্যান্ড দেখছি কি এটা আমাকে অন্য জায়গায় অনেক বেশি মানে অনেক ইম্প্যাক্ট ফেলে, অনেক প্রোডাক্টিভিটি বাড়ায় দেয়, একদম প্রোডাক্টিভিটি, ক্ল্যারিটি, অনেক স্ট্রেস কমায় দেয়। কারণ কি মানে ইউ নো হোয়াট, মানে এই যে জিমের কথা বললেন, শুধু জিম না, মানে এটা কিন্তু আমাদের মানে যারা সালাফরা তারাও প্র্যাকটিস করতেন, এটাকে বলে খালওয়াত। খালওয়াত একটা ওয়ার্ড আছে, খালওয়াত মানে আমাদের রাসূলুল্লাহ তো করতেন, যে এটা একটা আরবিক ওয়ার্ড, বাট আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে যে খালওয়াত মানে ইউ স্পেন্ড টাইম উইথ ইউর সেলফ, ইউ স্পেন্ড টাইম উইথ ইউর সেলফ। আপনি জিমে যান, আপনি তো ঠিক আছে ইউ আর ডুইং লট অফ থিংস, বাট ইউ আর ডুইং দিস উইথ ইউর সেলফ, রাইট? অথবা আমি যখন দৌড়াইতে যাই, ইটস অলসো আ খালওয়াত ফর মি, যে আমি একা একা দৌড়াচ্ছি, মানে কিছু করতেছি না। অ্যান্ড এই খালওয়াতে কি করে রাসূলুল্লাহ যখন উনি হেরা গুহায় যাইতেন, হ্যাঁ, উনি কিন্তু খালওয়াত করতেন, রাইট? মানে উনি কিন্তু একা একা থাকতেন পুরা। এবং একা একা থাকলে যেটা হয় যে সারা দিনে 24 ঘন্টার মধ্যে you have, I don't know, you are talking right now, I am having this discussion with everybody here, right? অনেক মানুষ, অনেক স্টিমুলেশন আসতেছে। তো আপনি যখন একা একা জিম করতেছেন, একা একা দৌড়াইতে যাচ্ছেন, I don't know, আপনি একা একা কি করেন সাজ্জাদ ভাই? আপনি ফর এক্সাম্পল, do you have something that you do for স্ক্রল করে ভাই? না এটা করে, then you have the whole world in your do you do something by yourself একা একা? না, ওইভাবে বলবো না, তবে এটা ঠিক যে একা হয়তো বা বসে কখনো একটু থিঙ্ক করার চেষ্টা করি, মানে মাশাআল্লাহ। এবং এইটা ইম্পর্টেন্ট যে নিজেকে লিটারালি দুনিয়া থেকে সরাই নিয়ে অন্তত 5 থেকে 10টা মিনিট, জিমে গেলে তো 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে। কেউ যদি প্রতিটা দিন, মানে এটার একটা গাল ভরা ওয়ার্ড আছে, আমি লাস্টে বলতেছি, কেউ যদি প্রতিটা দিন 10-15টা মিনিট ধরে এই খালওয়াত প্র্যাকটিস করে, যেটা কিনা আমাদের মানে সালাফরা করছেন, এটাকে বলে মাইন্ডফুলনেস। বলেন একটা ফ্যাড ওয়ার্ড, মাইন্ডফুলনেস। One is to be very mindful. Mindfulness about what? Your mind, your brain and everything. And আপনি ওখানে কি চিন্তা করবেন দেখবেন ওই 15 মিনিট খুব বোরিং লাগে, মানে প্রথম দিকে। যে ধরেন আপনি চুপচাপ বসে আছেন, মানে আমি অডিয়েন্সের দিকে তাকায় বলতেছি যে মানে আপনি বসে আছেন চুপ করে, মানে 3 সেকেন্ড কিন্তু পার সেকেন্ড ইউ ফিল সো বোরিং, রাইট? অলরেডি কিন্তু মানে এক্স্যাক্টলি অন্য ভিডিওতে চলে গেছে, রাইট? এইটা করলে যেটা হয় যে আমাদের ব্রেন আসলে মানে আমাদের ফোকাস, অ্যাটেনশন সবকিছু নষ্ট হচ্ছে। এবং এই খালওয়াত, এই যে আপনি যে এক্সারসাইজ করতেছেন, অফকোর্স এক্সারসাইজের বেনিফিট তো ব্রেনে আছে, কিন্তু মেজর বেনিফিট যেটা ইউ স্পেন্ড টাইম উইথ ইউর সেলফ। এবং এটা আমি নিজেও প্র্যাকটিস করতেছি রিসেন্টলি, যে এবং অনেক বেনিফিট আছে এটার, অনেক মানে ব্রেন হেলথের দিক থেকে
you basically then think about your thing. এটাকে বলে মেটাকগনিশন, রাইট? যে মানে আপনি কগনিশনটাকে মানে আপনি ইউ আর কগনিটিভ বিইং, আপনি একজন মানুষ, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, বুঝছেন? ইউ আর থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, দেন ইট বেসিক্যালি মেক্স ইউ কমপ্লেক্স। এক্স্যাক্টলি, মানে কমপ্লেক্স বলতে মানে আপনি তাহলে একটু জুম আউট করে আপনি দেখেন যে আপনি মানে হচ্ছেটা কি, মানে আমার লাইফের সাথে কি হচ্ছে, ওয়ার এম আই গোয়িং, আমি কি সামনে যাচ্ছি না পিছে যাচ্ছি, উপরে যাচ্ছি না ডানে যাচ্ছি। সো এটা আই গেস উই ক্যান প্র্যাকটিস। আমার অনেক সময় যে বলে সেলফ সিবিটি বলে, আই ডোন্ট নো, সেলফ, হ্যাঁ মানে ফর এক্সাম্পল এটা তো মানে এট দি এন্ড অফ দ্য মানে কি অটো সাজেশনও বলে, ওটা আর কি অটো সাজেশন, নিজের সাথে একটু কথা বলা, একটু চিন্তা করা। আমার কাউন্সিলর আমাকে বলে যে আপনি 5 মিনিট বোর্ড হয়ে থাকবেন, বোর্ড হয়ে বসে থাকবেন, কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না, কারণ মাথা সবসময় তো যে বলতে ইমপেশেন্ট, অলওয়েজ স্টিমুলেশন আসছে, বোর্ড কিছু করবো না, কোনো চিন্তা করবো না, চুপচাপ বসে থাক। 5 মিনিট থাকা যায় না, এবং যেটা 5 মিনিটকে আপনি যদি 1 মিনিট থাকা যায় না, 1 মিনিটও থাকা যায় না, মানে কারণ কি মানে সাইলেন্স না আমাদের ব্রেন নিতে পারে না, আমাদের ব্রেন অলওয়েজ স্টিমুলেশন চায়, কিন্তু ওভার স্টিমুলেশন করলে আমাদের ব্রেন একদম ফ্রাই হয়ে যাবে। That's why sleep is important. That's why basically we try to basically stay within us and everything. ভাই আপনার সাথে তো মনে হইতেছে যে কি এনাফ হলো না, মনে হচ্ছে কি আরো গল্প করে, আমার আরো অনেকগুলো কোয়েশ্চেনস আছে, কিন্তু you know we have to conclude. খুব ভালো লাগতেছিল, আই হোপ যে আপনারও ভালো লাগছে। সো সাদান ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, it's a pleasure, it's an honor. বাংলাদেশে আসছেন, ঘুরতে আসছেন, আবারও আসবেন যখন, প্লিজ ডু কাম টু টু সেন্স পডকাস্ট এগেইন। প্লিজ, আমাদের এত কোশ্চেন জমে আছে, আরো অনেক কোয়েশ্চেনস বাকি আছে। The problem is, you can never finish this discussion because human brain is so complex and people does not even know, মানে মানুষ এখনো মানুষের ব্রেনের ব্যাপারে আমরা জানি না। সো এই ডিসকাশন আসলে শেষের নয়, এবং আমি এটাই বলে শেষ করতে চাই যে জাযাকুমুল্লাহ খায়রান সাজ্জাদ ভাই, নাফিস ভাইকে এবং স্টুডিও যারা সবাই আছেন, ফর হ্যাভিং মি হিয়ার, অ্যান্ড ইট ওয়াজ such a pleasure to discuss, and মানে I would love to have another conversation if time allows and everything. May Allah accept our discussion for the betterment of the people. আমার কাছে তো মনে হয় যে আমি অনেকগুলো ইংলিশ ওয়ার্ড শিখছি, আমি এটা লিখে রাখবো। Next German শিখবো ইনশাআল্লাহ, natürlich, wir machen das. You too. Yeah. Assalamu alaikum. Assalamu alaikum.